ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আমি ৪ জনের ফরমেটিভ অ্যাসেসমেন্টের অ্যান্সার পেয়েছি। যারা এখনো জমা দেন নাই তারা কি ক্লাস শেষে কালকের মধ্যে এটা জমা দিয়ে দিবেন, হ্যাঁ? আমরা সেকেন্ড সিবিএলএম এর ফরমেটিভ অ্যাসেসমেন্টটা মাত্র ৪ জনের পেয়েছি, ঠিক আছে? এর ভিতরে একজন হচ্ছেন মহসিনুল করিম, হুম? ঠিক আছে, একজন হচ্ছেন মহসিনুল করিম, একজন মনিরুজ্জামান, হাবিব সাহেব জমা দিয়েছেন, আর সৌরভ সাহেব জমা দিয়েছেন, হ্যাঁ? আর বাকিরা কিন্তু জমা দেননি। আপনারা অবশ্যই আজকের মধ্যে, আজকে না হলেও কালকের মধ্যে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের আমি প্রত্যেক ক্লাসে বারবার একটা কথা বলি যে আপনাদের সিবিটিএ কোর্সে বা সিবিএ কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিটেন, ঠিক আছে? আপনি যদি রিটেনে ভালো না করেন, রিটেনে যতবার খারাপ করবেন, রিঅ্যাসেসমেন্ট দিবেন, ততবার আপনার কষ্ট বেশি হবে। কারণ রিটেনে যারা অ্যাসেসর পার্টে শুধু দিচ্ছেন, তারা রিটেনে যদি আচ্ছা, হ্যাঁ, যারা রিটেনে অ্যাসেসর পার্টে দিতে চাচ্ছেন, ঠিক আছে, অ্যাসেসর পার্টে তাদের জন্য প্রায় ৬টা সিবিএলএম, ৫টা সিবিএলএম ম্যান্ডেটরি, ঠিক আছে, আর একটা হচ্ছে আইটির সিবিএলএমটা পড়া উচিত বা পড়তে হয়। তাহলে মোটামুটিভাবে প্রায় ৫টা ৬টা সিবিএলএম পড়তে হবে। আর যারা ট্রেনিং অ্যাসেসর অ্যান্ড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর হিসেবে দিচ্ছেন, তাদের কিন্তু ১২টা সিবিএলএম পড়তে হবে। সো যদি রিটেন পার্টটা একবারে দিয়ে ভালো করে পাস করে যান, তাহলে কিন্তু কষ্ট এত বেশি না। আর ভালো করে পাস করাটা খুব বেশি আহামরি কঠিনও না, ঠিক আছে? আপনি ভাবতেছেন যে অনেক বেশি কঠিন, এটা বিসিএস পরীক্ষার মতো কঠিন না, ঠিক আছে? এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে সিবিএলএমগুলো পড়তেছি, সিবিএলএমের মূল টপিকসগুলো আমরা বুঝতেছি কিনা, ঠিক আছে? সিবিএলএমের মূল টপিকসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিবিএলএমের মূল টপিকসগুলো যদি আমরা না বুঝি, ঠিক আছে, তাহলে সিবিএলএম যদি ক্রিয়েটিভ কোনো কোশ্চেন আসে, এটার উত্তর আমরা দিতে পারবো না। আর এখানে অনেক আহামরি খুব কঠিন কোশ্চেন হয় এটাও বলা যাবে না, ঠিক আছে? অ্যাভারেজ এমন কোশ্চেন হয় যারা মোটামুটিভাবে সিবিএলএম সম্পর্কে ধারণা আছে তাদের এই প্রশ্নগুলো পারা উচিত। কিন্তু ম্যাক্সিমামই বাস্তব সত্য কথা হচ্ছে আপনারা খুবই কম পড়াশোনা করতে পারেন। হতে পারে আপনাদের প্রফেশনাল ঝামেলার কারণে অথবা পার্সোনাল ঝামেলার কারণে, যে কারণেই হোক, আপনার প্রিপারেশন যেরকমভাবে নেওয়া উচিত সেরকমভাবে ম্যাক্সিমামের প্রিপারেশনই নেওয়া হয় না। অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকে, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখা যায় কি আমরা একদম পরীক্ষার আগেও যদি আপনাদেরকে ধরি, সেটা আপনারা বলতে পারেন, অথচ আমরা প্রথম থেকে বলে দিচ্ছি যে এগুলো পরীক্ষা আসে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়া হয়ে ওঠে না আসলে। এটা আমি কাউকে দোষ দিব না, বা এটা কোনো দোষের বিষয় না। মূল বিষয় হচ্ছে কি আমরা এখানে প্রফেশনাল কোর্স করতে আসছি তো। আর প্রফেশনাল লাইফে যখন আমরা কোনো কোর্স করি, তখন এই সমস্যাগুলো আমাদেরকে অনেক বেশি ফেস করতে হয়, ঠিক আছে? কারণ আমি এখন শুধু স্টুডেন্ট না তো, আমি এখন বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত স্টুডেন্ট। সো এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমার এই পড়ালেখার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই কারণে দেখা যায় যে প্রিপারেশনটা 100% ভালো হয় না, ঠিক আছে? বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রিপারেশন ভালো না এই জন্য আপনি অ্যাসেসমেন্ট দিবেন না, এটা কিন্তু আরেক ধরনের বোকামি। আপনার প্রিপারেশন যদি ভালো নাও হয়, তারপরেও আপনাকে অ্যাসেসমেন্টে বসতে হবে। আপনি যদি অ্যাসেসমেন্টে বসেন, এখানে আপনার হারানোর কিছুই নাই, ঠিক আছে? আপনি হয় কম্পিটেন্ট হবেন, না হলে অনেক কিছু শিখবেন। কারণ অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আপনাকে অ্যাসেসমেন্টে বসতে হবে, আর বসার জন্য যতটুকু সম্ভব প্রিপারেশন নিতে হবে। দেখেন, আমরা তো আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ৩টা জায়গায়। ১ নাম্বার, আপনাদের এভিডেন্সে আমরা তৈরি করে দিতে পারবো। আপনার ট্রেনিং ডেমো, অ্যাসেসমেন্ট ডেমোতে আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো, হ্যাঁ? বাট আপনার রিটেনে তো আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো না, কারণ এটা তো আপনাকে পড়তে হবে। সো আপনাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা প্রথম থেকে যে সিবিএলএমটা শেষ হয়ে যাচ্ছে, ওই সিবিএলএমের মূল টপিকসগুলোকে আলাদা করে ছোটো খাতায় নোট করে ফেলেন এবং চেষ্টা করেন ওই সিবিএলএমটা ভালো করে পড়ার জন্য, ঠিক আছে? তো আজকে আমরা যে সিবিএলএমটা পড়ব সেটা হচ্ছে, ঠিক আছে, আমাদের লিস্ট অনুযায়ী সিবিএলএম 3 নাম্বার সিবিএলএম, অ্যাপ্লাই অস প্র্যাকটিস ইন দ্য কি সিবিটিএ এনভায়রনমেন্ট, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমরা অসটা সব আমাদের মনে রাখতে হবে। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা আমাদের সব জায়গায় প্রত্যেকটা কাজের জন্য কি ইম্পর্টেন্ট।
স্যার এটা কত নাম্বার পেজ? আচ্ছা, এটা হচ্ছে সিভিএলএম নাম্বার 3 এর পেজ নাম্বার হচ্ছে, দেখেন লেখা আছে পেজ নাম্বার 7। 7 ইনফরমেশন শিট 1 ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। আমাদের টপিকসটা হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। আচ্ছা, আমাদের যে ইয়াটা আছে, যারা সিবিটিএ ফুল কোর্সটা করতেছেন, ঠিক আছে, তাদের এভিডেন্সের প্রথম যে এভিডেন্স সেটার নাম হচ্ছে হ্যাজার্ড চেকলিস্ট। হ্যাঁ, সো আপনার হ্যাজার্ড চেকলিস্ট, হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট, যেহেতু এটা আপনার করতেই হবে, তার মানে হ্যাজার্ড সম্পর্কে আপনার অবশ্যই ভালো ধারণা থাকবে। আচ্ছা, কারোর হয়তো মাইক্রোফোনটা অন করা আছে, হ্যাঁ, আপনারা প্লিজ মাইক্রোফোনগুলো অফ রাখেন। যদি কিছু বলতে হয় তাহলে মাইক্রোফোন অন করে ডিরেক্ট কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই। বাট মাইক্রোফোনটা আমি চাবো যে আপনারা একটু বন্ধ রাখার চেষ্টা করেন। হ্যাঁ, ওকে, যার যে কোশ্চেন আসবে আপনি ডিরেক্ট মাইক্রোফোন অন করবেন, অন করে কোশ্চেন করে ফেলবেন, ঠিক আছে? অনুমতি নেওয়ারও কোনো দরকার নাই, ঠিক আছে? আপনি এটা ভাববেন না আমাদের পড়ার ফ্লো নষ্ট হবে, এটা ভাবার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনার মনে এখন কোশ্চেন আসতেছে, কোশ্চেনটা রেখে দিলে আপনি ভুলেও যেতে পারেন, ঠিক আছে? সো আপনার যে কোশ্চেন আসে আপনি অবশ্যই সেটা করবেন, কোনো প্রবলেম নাই। তবে আমরা চাবো যে আপনার কোশ্চেনগুলো রিলেভেন্ট হোক, এটা কিছুটা হেল্পফুল হয় ক্লাসের জন্য। আর ইরিলেভেন্ট কোশ্চেন করতে পারবেন না তাও বলতেছি না, হ্যাঁ, শুধু পার্সোনাল কোশ্চেন বাদ দিয়ে যে কোনো রকম রিলেভেন্ট কোশ্চেন আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ইনফরমেশন শিট 1-এ আমরা বলতেছি ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে হ্যাজার্ড কাকে বলে, ঠিক আছে? আমাদের এটা কমন জিনিস যে হ্যাজার্ড কাকে বলে, রিস্ক কাকে বলে। আপনি যখন হ্যাজার্ড ইন্সপেকশন শিটের আপনি যখন এভিডেন্স জমা দিবেন, এভিডেন্সের প্রথমেই থাকবে হ্যাজার্ড ইন্সপেকশন। হ্যাজার্ড ইন্সপেকশনের ক্ষেত্রে হ্যাজার্ড কাকে বলে, রিস্ক কাকে বলে, এগুলো আপনাকে কনফার্ম ধরবে। তাহলে আজকের এই শিটটা যখন আমরা পড়ে শেষ করব, আশা করি আমরা এটা বুঝবো হ্যাজার্ড কাকে বলে, হ্যাজার্ড কিভাবে অ্যাভয়েড করা যায়, রিস্ক কাকে বলে, রিস্ক ম্যাট্রিক্স কি, রিস্ক ম্যাট্রিক্সগুলোকে কিভাবে দূর করা যায়, ঠিক আছে? রিস্ক ম্যাট্রিক্সটাকে কিভাবে মেনটেন করা যায়, ঠিক আছে? আমাদের এখানে একটা হ্যারিচেরি আছে, হ্যাজার্ডগুলোকে কিভাবে ফিক্সড করা যায়, হ্যাজার্ডগুলোকে কিভাবে হ্যাজার্ড থেকে দূরে থাকা যায়, আমার ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টটা কিভাবে হ্যাজার্ড ফ্রি রাখা যায়, ঠিক আছে? এই ওভারঅল বিষয়গুলো আমরা মোটামুটিভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আপনাদের মূল বিষয়টা থাকবে, আপনি যখনই সিবিটি এর সাথে কোনো কিছু লিঙ্ক করতেছেন, সিবিটি এর সাথে কোনো কিছু রিলেটেড করে পড়াচ্ছেন বা পরীক্ষা নিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় কর্মক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কি, একদম ফার্স্ট বেসিক জিনিস হচ্ছে সেফটি ফার্স্ট। আপনার সেফটির উপরে কোনো কাজ নেই, সেফটির উপরে কোনো কথা নেই। আপনি যদি সুস্থ থাকেন ভবিষ্যতে কাজ করতে পারবেন, বাট আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়, আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আর কোনো কাজই আপনি করতে পারবেন না, ঠিক আছে? সো যে কোনো কাজ করি আমরা, যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো অকুপেশনের যে কোনো জবের ক্ষেত্রে প্রথম জিনিসটা সবসময় মেনটেন করতে হবে হ্যাজার্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়ি ওয়ার্ক প্লেস হ্যাজার্ডটা কি। দেখেন এখানে স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে একদম ফার্স্ট প্যারাতে। ফার্স্ট প্যারাটা আপনারা মাসনো দিয়ে রাখেন, ঠিক আছে? ফার্স্ট প্যারাটা মাসনো, ওয়ার্ক প্লেসটা কি? এ ওয়ার্ক প্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশন। মানে আমরা আমাদের যে জায়গায় আমাদের অকুপেশনটা প্র্যাকটিস করি তাকেই আমরা কি বলতেছি, ওয়ার্ক প্লেস বলতেছি। এ হ্যাজার্ড ইজ এ সোর্স অফ পটেনশিয়াল হার্ম। তার মানে হ্যাজার্ড হচ্ছে একটা পটেনশিয়াল সোর্স অফ হার্ম, মানে যে কোনো ক্ষতির একটা সোর্সটা হচ্ছে কি হ্যাজার্ড, অর এনি সিচুয়েশন দ্যাট দ্য পটেনশিয়াল টু কজ অ্যান্ড লিড টু হার্মস। তার মানে সহজ কথা, হ্যাজার্ডটা কি, হ্যাজার্ড হচ্ছে কি পটেনশিয়াল সোর্স, মানে যে কোনো হার্মের পটেনশিয়াল সোর্সটাই কি আমরা হ্যাজার্ড বলতে পারি। যেমন একটা অ্যাজ ফর এক্সাম্পল, আমি কোনো একটা ভাইবাতে এই টাইপের একটা কোশ্চেন শুনেছি, ফেস করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, ধরেন এখানে একটা ইলেকট্রিক তার ঝুলতেছে এবং ইলেকট্রিক তারে কারেন্ট আছে, ঠিক আছে? ওকে, এই ইলেকট্রিক তারে শক লেগে যে কেউ কি হতে পারে, আহত হতে পারে। তাহলে এখানে হ্যাজার্ড কোনটা, রিস্ক কোনটা, এই টাইপের মানে কিছুটা ক্রিয়েটিভ কোশ্চেন করা হতে পারে। তাহলে আমরা যদি বলি, আমরা বলতেছি কি ইলেকট্রিক শকের কারণে মানুষ মারা যেতে পারে, এটা কিন্তু রিস্ক, তাই না? ইলেকট্রিক শকের কারণে মানুষ মারা যেতে পারে, এটা হচ্ছে রিস্ক। আর হ্যাজার্ড কোনটা, ইলেকট্রিক তার যেখানে কারেন্টের ফ্লো আছে, তাহলে ইলেকট্রিক যে তারটা ওইখানে ঝুলতেছে এটা হচ্ছে হ্যাজার্ড। বাট ইলেকট্রিক তারের কারণে একটা মানুষ মারা যেতে পারে ইলেকট্রিক শক খেয়ে, এটা কিন্তু কি হ্যাজার্ড, রিস্ক।
তাহলে রিস্ক এক জিনিস, হ্যাজার্ড আরেক জিনিস। হ্যাজার্ড হচ্ছে সোর্স, আর রিস্ক হচ্ছে এখান থেকে আমার যে ক্ষতিগুলো হতে পারে। ঠিক আছে, পটেনশিয়াল মানে কি, রিস্ক হচ্ছে, হ্যাজার্ড হচ্ছে সোর্স, আর রিস্ক হচ্ছে কি ক্ষতিটা, ইম্প্যাক্টটা, প্রভাবটা। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু কখনো এক করা যাবে না, একটা রিস্ক আরেকটা কি হ্যাজার্ড। এই দুইটা জিনিস সম্পর্কে আপনাকে ধরতে পারে যে আসলে আপনার এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। আপনাকে বলতে পারে, আপনি বলেন তো হ্যাজার্ড মানে কি, রিস্ক মানে কি। আপনি যদি না বুঝেন তাহলে বলবেন স্যার হ্যাজার্ড আর রিস্ক তো একই জিনিস, আর আপনি একই জিনিস বলার সাথে সাথে এখানে আর কোনো মার্কস পাবেন না আপনি। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলছে, বলছে যে সো a workplace hazard would be anything, would be any situation that has the potential causes harm in the place where the people practice their occupation। তার মানে ওয়ার্কপ্লেস হ্যাজার্ড বলতে এমন হ্যাজার্ড বোঝানো হচ্ছে যে হ্যাজার্ডে মানুষ তাদের ওয়ার্ক প্লেসে কী করে, বিভিন্ন অকুপেশন যখন প্র্যাকটিস করতে যায় ওই সময় বিভিন্ন হার্মের শিকার হয়। ঠিক আছে, তাহলে আমি আমার ইনস্টিটিউশনে কাজ করতে গেছি, সেই ইনস্টিটিউশনে যে যদি আমি কোনো পটেনশিয়াল হার্মের শিকার হই কোনো হ্যাজার্ডিয়াস সিচুয়েশনের মাধ্যমে, তাহলে যে কারণে আমার হার্ম হলো সেই কারণটা হচ্ছে হ্যাজার্ড, আর হ্যাজার্ডের কারণে আমার যে প্রভাব বা যে ইম্প্যাক্টটা আমার উপরে পড়লো সেটা হচ্ছে কি হার্ম, রিস্ক। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা একটা কাজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কিছু বলবেন? স্যার সালাম দিলাম জাস্ট। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনাদের একটু কথা বলি, যেহেতু আমরা 9টা, 9:30 থেকে 10টা, 9:40-এর মধ্যেই কি রেগুলার ক্লাসটা শুরু করতেছি। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনাদের যদি কোনো কাজ থাকে তাহলে আপনারা জয়েন করে তারপরে আবার লিভ নিতে পারেন। সুবিধাটা হচ্ছে কি, তাহলে একবার যদি আপনি জয়েন করেন, পরে আর জয়েন করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কি লাগে না, আর মানে অনুমোদন লাগে না আর কি। ওকে ফাইন, তাহলে আমরা পরের ইয়েতে যাই। তাহলে আমরা এখানে বললাম যে ওয়ার্কপ্লেস কাকে বলে, ওয়ার্কপ্লেস হ্যাজার্ডটা কি। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিস দেখবো, এখানে নিচের দেখেন কত 4টা পয়েন্ট দেওয়া আছে, সাচ অ্যাস। হ্যাঁ, বলছে সাচ অ্যাস দিয়ে 4টা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, এইখানে বলছে যে হোয়েন ইন্সপেক্টিং এ ওয়ার্কপ্লেস, যখন আমরা কোনো ওয়ার্কপ্লেস ইন্সপেকশন করব, বিশেষ করে আমরা যখন কোনো জায়গায় অ্যাসিস্টমেন্ট নিতে যাব, অথবা আমরা যখন কোনো জায়গায় গেস্ট টিচার হিসাবে ট্রেনিং করাতে যাব, অথবা আমার ইনস্টিটিউশনে ট্রেনিং করাতে যাব, তখন আমাকে ওয়ার্কপ্লেসটা ইন্সপেকশন করে দেখতে হবে যেখানে কোনো হ্যাজার্ড আছে কিনা। ডিসকাসিং, তাহলে ওয়ার্কপ্লেস ইন্সপেকশন অ্যান্ড ডিসকাসিং অ্যান্ড কনসিডারিং ওস ইস্যু ফর দ্য লার্নার অ্যান্ড আদার্স। তাহলে এখানে আমাকে সব সময় চিন্তা করতে হবে যে আমার লার্নার এবং আদার্সের জন্য, আমার লার্নার এবং আদার্সের জন্য কোনো মানে কি সেফটি ইস্যু আছে কি না, এটা আমাকে সবসময় কনসিডার করতে হবে। ঠিক আছে, ইউ নিড টু কনসিডার ইন্ডিভিজুয়াল লার্নার, প্রত্যেক লার্নারের জন্য। রিমেম্বার দ্যাট দ্য ডিউটি অফ কেয়ার ইজ ওন পার্সোনালি টু ইন্ডিভিজুয়াল, নিজের থেকে শুরু করে সবার জন্য। ঠিক আছে, ইট মিনস দ্যাট ইউ নিড টু কনসিডার নট অনলি দ্য স্কিল লেভেল অফ দ্য লার্নার। আমি শুধুমাত্র এটা করব না যে আমার লার্নারটা কি হবে, যে সে শুধুমাত্র যে কাজের জন্য আসছে সেই কাজটা স্কিল হয়ে যাবে, বাট আদার ক্যারেক্টারিস্টিক্স, বাট অন্য অন্য জিনিসগুলোও আমি তাকে কি শেখানোর চেষ্টা করব। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, কমিউনিকেশন স্কিলটা খুবই ইম্পর্টেন্ট, আমার লার্নাররা অবশ্যই কি কমিউনিকেশন স্কিলটা শিখতে হবে, কারণ যে কোনো একটা হ্যাজার্ডিয়াস কন্ডিশনে কমিউনিকেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে কি অ্যাসার্টিভনেস মানে কি, যে কোনো জিনিস কনফিডেন্স এবং রেসপেক্টের সাথে উপস্থাপন করার যে ক্ষমতা, এটাকে বলা হয় কি অ্যাসার্টিভনেস। তারপর অ্যানি লার্নিং অ্যান্ড বিহেভিয়ারিয়াল ইস্যু। ঠিক আছে, অ্যানি লার্নিং অ্যান্ড বিহেভিয়ারিয়াল ইস্যুগুলোও তার ভিতরে কি থাকতে হবে, অ্যানি ফিজিক্যাল লিমিটেশন। ঠিক আছে, যে কোনো একটা ফিজিক্যাল লিমিটেশনে কিভাবে সে কাজ করবে, এই টাইপের জিনিসপত্র কি তাকে শেখাতে হবে। তার মানে এক কথায় তাকে তার দক্ষতার স্কিলের পাশাপাশি এমনভাবে তৈরি করে দিতে হবে যে সে কোনো জায়গায় যেন কি না হয়, মানে ঠেকে না যায়। শুধু স্কিলটা শিখিয়ে দিলাম আর তার সাথে কোনো কথা নাই। ঠিক আছে, সে মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে, কোনো একটা ওয়ার্ক প্লেসে যে কিভাবে কাজ করবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তাকে কিছু কিছু করে ধারণা দিতে হবে। এটা কিন্তু পার্ট অফ কি, টু অ্যাভয়েড ওয়ার্কপ্লেস হ্যাজার্ড। আপনি যদি ওয়ার্কপ্লেস হ্যাজার্ড অ্যাভয়েড করতে চান তাহলে এই টাইপের জিনিসগুলো অবশ্যই আপনার কি থাকা লাগবে।
আচ্ছা, এখানে আমরা যদি দেখি লাস্ট প্যারাটাতে বলছে কি যে রিস্ক ম্যানেজমেন্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ পারফর্মিং অকুপেশন হেলথ অ্যান্ড সেফটি। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে কি একটা ইন্টিগ্রাল পার্ট ফর পারফর্মিং অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। ইট সার্ভস টু আইডেন্টিটি অ্যান্ড অ্যাসেস দ্য রিস্ক derived from the hazard. It finally lead to the appropriate action to reduce or even eliminate such risk. Risk management is health and safety. রিস্ক ম্যানেজমেন্ট ইজ হেলথ অ্যান্ড সেফটি। মেইন কথা হচ্ছে একটা রিস্ক যে কোনো জায়গায় একটা হ্যাজার্ড হতে পারে, বাট আমাকে হ্যাজার্ডটাকে রিডিউস করতে হবে, রিস্কটাকে যেন আমরা ইলিমিনেট করতে পারি। কারণ এই যে বৈদ্যুতিক তারটা যে ঝুলেছিল ওই তারটাকে যদি আমি ওইখান থেকে সরাতে না পারি, অ্যাটলিস্ট বৈদ্যুতিক লাইনটাকে তো বন্ধ করে দিতে পারি, তাহলে ওইখানে কোনো মেজর রিস্ক আর থাকার কথা না। আচ্ছা, এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি ম্যানেজমেন্ট সিস্টেম অফ অকুপেশনাল হ্যাজার্ড। আমরা পরের পেজে দেখি, দেখেন এখানে স্পষ্ট করে একটা জিনিস দেওয়া আছে যে দ্য ফলোয়িং আর দ্য এলিমেন্টস অফ মেজারমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অফ অকুপেশন। তাহলে বলছে কি ফলোয়িং আর দ্য এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট সিস্টেম অফ অকুপেশন, মানে নিচের কিছু কি এলিমেন্টস দেওয়া আছে যে এলিমেন্টসগুলো অকুপেশনাল সিস্টেমটাকে ম্যানেজমেন্ট করতে আমাকে হেল্প করবে। এটা মাস্ট নো হিসাবে পড়বেন, ঠিক আছে। বলছে কি 1 নম্বর ডিফাইনিং দ্য ওস স্ট্র্যাটেজি, ঠিক আছে। আমি যে কোনো পরিবেশে কাজ করতে যাই না কেন আমাকে ওস স্ট্র্যাটেজি সবসময় কি খেয়াল রাখতে হবে, প্ল্যানিং থাকতে হবে আমার একটা। আমি যদি কোনো কোনো ম্যানেজমেন্ট মানে কি কোনো অকুপেশনটাকে ম্যানেজমেন্ট করতে চাই তাহলে প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওস স্ট্র্যাটেজি তো সবসময় থাকবে, প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন, শুধু আমার প্ল্যান করলে হবে না, এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এটা কাজে লাগাতে হবে। চেকিং অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, আমি আবার শুধুমাত্র কি ইমপ্লিমেন্ট করে বসে থাকলে হবে না, আমি ইমপ্লিমেন্ট করে যে যদি কোনো প্রসেস আমার খারাপ মনে হয় বা এই প্রসেসটা আরও ইমপ্রুভমেন্ট করার দরকার হয় তাহলে সেটাকে আমার চেক করতে হবে এবং কারেক্ট করতে হবে। তারপর ম্যানেজমেন্ট রিভিউ, এটা আবার ম্যানেজমেন্টকে রিভিউ মানে টোটাল প্রসিডিউরটা আমাকে রিভিউ করতে হবে। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, আমাকে এটা রেগুলার, এমন না যে আমি একবার রিভিউ করছি তো হয়ে গেছে সব সমস্যার সমাধান, ঠিক আছে। এটাকে আমাকে রিভিউ করতে হবে, রেগুলার কি ইমপ্রুভ করতে হবে প্রসেসটা। তাহলে আমি যখনই কোনো অকুপেশনাল অর্থাৎ আমরা যদি কোনো ম্যানেজমেন্ট সিস্টেম ফর অকুপেশন অর্থাৎ যে কোনো অকুপেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি ডেভেলপ করতে চাই তাহলে নিচের যে 6টা এলিমেন্টস আছে 6টা এলিমেন্টস আমাকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফার্স্ট আমাকে স্ট্র্যাটেজিটা দেখতে হবে যে আমি যে জায়গায় কাজ করতেছি বা আমার পিপল, আমার এমপ্লয়িরা যে জায়গায় কাজ করতেছে বা আমার স্টুডেন্টরা যে জায়গায় ক্লাস করতেছে, আমার অ্যাসিসিরা যে জায়গায় পরীক্ষা দিচ্ছে বা অ্যাসেসমেন্ট দিচ্ছে, ওই জায়গাতে কোনো হ্যাজার্ড আছে কি না, ঠিক আছে। তারপরে আমাকে কি প্ল্যানিং করতে হবে যেন কোনো হ্যাজার্ড থাকলে সেটাকে দ্রুত কি করা যায়, রিমুভ করা যায়, অথবা এমনভাবে প্ল্যানিং করতে হবে বা কাজগুলো গুছিয়ে নিতে হবে যেন কোনো হ্যাজার্ডের শিকারই না হওয়া যায়। এরপরে ইমপ্লিমেন্ট করতে হবে, আমি যে প্ল্যানটা করলাম হ্যাজার্ড রিমুভ করার জন্য বা হ্যাজার্ড কম করার জন্য, রিস্ক কম করার জন্য, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং অপারেশন নিতে হবে। এরপর এটাকে আমার চেক করতে হবে, কারেকশন করতে হবে। জি স্যার, রিটেনে কি আমাদের হুবহু লিখতে হবে নাকি একটা ওভারঅল লিখে দিলে হবে? মোটামুটিভাবে বুঝে লিখতে পারলে হবে, হুবহু যে জিনিসগুলো চাবে সেটা তো হুবহুই লিখতে হবে। যেমন এখানে একটা দুইটা জিনিস আছে যেটা হুবহু, যেমন এখানে আছে এই যে যেমন ধরেন এটা হেরিচিরি, এই যে এই ইয়াটা দেখেন এটা তো হেরিচিরি দেওয়া আছে তাই না। তাহলে হেরিচিরি যদি হেরিচিরি অফ রিস্ক কন্ট্রোল যদি পরীক্ষা আসে তাহলে আপনাকে তো যেভাবে আছে সেভাবে লিখতে হবে। বাট যদি বলে যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেমে কোন কোন এলিমেন্টস আছে তাহলে তো অ্যাটলিস্ট এলিমেন্টসগুলো দিতে হবে তাই না। কিন্তু যদি আসে হ্যাজার্ড মানে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কাকে বলে আপনি কিন্তু বাংলাতেও লিখতে পারেন। স্যার, বাংলা থেকে দেওয়া যাবে? আমরা তো জানি যে ইংলিশে দিতে হবে। ইংলিশে তো দিলে ভালো, বাট ইংলিশে যদি না পারেন বাংলায় দিলেও মার্কস দিবে। তাহলে আপনি বাংলায় পড়ালে তো ভালো হইতো। জি না স্যার, আমি তো বাংলায় বুঝাই দিচ্ছি, ঠিক আছে। কারণ প্রশ্ন তো আসবে ইংরেজিতে তাই না, প্রশ্ন যদি বাংলায় আসতো তাহলে একটা বিষয় ছিল, প্রশ্ন তো ইংরেজিতে হবে। স্যার, এমনি এগুলা কি যে প্রত্যেকটা মডিউলে যে আপনার প্রায় 104 100 এরকম করে আপনার পৃষ্ঠা, আমাদের সবগুলা কি পড়তে হবে নাকি? দেখেন স্যার, আপনাদের 12টা সিভিএলএম দেওয়া হয়েছে, 12টা সিভিএলএমই পড়তে হবে, ঠিক আছে। আইটির সিভিএলএমটা একটু সহজ ইজি, বাট 12টা সিভিএলএমই আপনাকে টাচ করতে হবে, পড়তে হবে।
এই 12টা সিভিএলএম এর মধ্যে কোনটা মাস্ট নো, কোনটা শুড নো, কোনটা কুড নো আমরা তো প্রথম থেকে বলে দিচ্ছি। যেটা মাস্ট নো এটা আপনি আলাদা করে মুখস্থ করে ফেলেন, যেটা শুড নো কুড নো এটা বুঝে রাখেন, পড়ে রাখেন। আপনি মনে করছেন যে না পড়েই পরীক্ষা দিয়ে অ্যাসেসর হয়ে যাবেন, ট্রেনার হয়ে যাবেন, এটা ভেবে কোনো লাভ নাই। আপনাকে পড়তে হবে, নিশ্চিত থাকেন, ঠিক আছে? ঠিক আছে, ভাগ্য এক একজনকে এক একভাবে হেল্প করে, বাট ভাগ্যের উপর বিশ্বাস রাখা যাবে না, ঠিক আছে? আপনার বিশ্বাস থাকবে আপনার অ্যাটিটিউড, আপনার বিশ্বাস থাকবে আপনার পরিশ্রমের উপর। হ্যাঁ, না স্যার, আমি যেটা মেন করছি সেটা হচ্ছে মানে প্রত্যেকটা পেজ বাই মডিউল তো মুখস্থ করা সম্ভব নয়, এই জন্য বলছিলাম কি মানে বাদ দেওয়া যাবে কিনা এটা জিজ্ঞেস করছিলাম আর কি। যেটা বাদ দেওয়ার এটা তো আমরা বাদই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা তো সব পড়াচ্ছি না, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে ওগুলাই বেশি পড়াচ্ছি। হ্যাঁ, ঠিক। কারণ এই বিষয়গুলো আপনার শুধুমাত্র ক্লিয়ার কাট আইডিয়া থাকা লাগবে যে আপনি কোনো অকুপেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমে কোন কোন এলিমেন্টসগুলো লাগে, এটা তো একটা কমন জিনিস। হ্যাঁ, তাহলে এলিমেন্টসগুলো আপনার মাথায় রাখতে, এলিমেন্টসগুলোও কিন্তু একটার সাথে একটা মিল আছে, ঠিক আছে? এবং একটার আগে আরেকটা করা যাচ্ছে না। এই যে এলিমেন্টসগুলো আমরা পড়লাম কোনোটাই কিন্তু একটার আগে আরেকটা করা যাচ্ছে না। আপনি চাইলেই ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন প্ল্যানিংয়ের আগে করতে পারবেন না, আপনাকে আগে প্ল্যানিং করতে হবে, তারপরে কি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন করতে হবে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে হুবহু লিখতে হবে কিনা, বিষয়টা হচ্ছে কি হুবহু লিখতে হবে না, কিন্তু ভুল যেন না হয়, মূল ভাবটা যেন ঠিক থাকে। আর মূল ভাবটা ঠিক রাখার জন্য আপনাকে জিনিসগুলো বুঝতে হবে। ওকে ফাইন, এখন আমরা পড়বো ম্যানেজিং রিস্ক। তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা ছিল হ্যাজার্ড, এখন আমরা পড়তেছি কি ম্যানেজিং রিস্ক। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হ্যাজ বিকম এ পার্ট অফ এ লট অফ ম্যানেজমেন্ট সিস্টেম। এই ফার্স্ট লাইনটা শুধু আপনি একটু ইয়া করে রাখেন, দাগিয়ে রাখেন, যে লট অফ ম্যানেজমেন্ট সিস্টেম, কী কী সিস্টেম আছে নিচে আমরা বলতেছি। এখানে মাস্ট নো পড়াটা হচ্ছে একদম ওই যে পয়েন্টের যে লাইনটা, হ্যাঁ, এই লাইনটা হচ্ছে মাস্ট নো। বলছে দ্য কি বলছে, দিস গিভস দ্য ফ্রেম ফর দ্য প্রসেস অফ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। একটা ফ্রেম দিচ্ছে, সেই ফ্রেমটা কি হচ্ছে, আমাকে যে কোনো অকুপেশনাল সেফটি দূর করার জন্য আমাকে কি করতে হচ্ছে, দেখেন, অকুপেশনাল সেফটি মেনটেন করার জন্য আমাকে কি করতে হচ্ছে, আইডেন্টিফাইড হ্যাজার্ড, তার মানে কোনো একটা জায়গায় কি হ্যাজার্ড আছে সেটা ফার্স্ট আমাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যখন কোনো জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন, এই হ্যাজার্ডের কথা, কনটেক্সের কথা আসবেই। কনটেক্স ছাড়া আপনি কোনো জায়গায় অ্যাসেসমেন্ট নিতে যেতে পারবেন না। যে জায়গায় যান আপনাকে হ্যাজার্ড ইন্সপেকশন করতেই হবে। হ্যাজার্ড ইন্সপেকশন মানেই হচ্ছে কি আইডেন্টিফাইড হ্যাজার্ড, তারপরে কি অ্যাসেসিং, তারপরে অ্যাসোসিয়েট রিস্ক। আমাকে বুঝতে হবে যে হ্যাজার্ডটা আমি আইডেন্টিফাইড করলাম, এই হ্যাজার্ডের কারণে কি কি রিস্ক হতে পারে, ঠিক আছে? রিস্কটা টাইপটা কী টাইপের রিস্ক হতে পারে, ঠিক আছে? টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক। তাহলে রিস্কের টাইপটা দেখতে হবে। আমি যে হ্যাজার্ডটা আইডেন্টিফাই করেছি এটা কি আমি যদি সিম্পলি চিন্তা করি লো রিস্ক, মিডিয়াম রিস্ক না হাই রিস্ক ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? লো রিস্ক মানে হচ্ছে কি সামান্য ইনজুর হতে পারে, হাই রিস্ক মানে হচ্ছে কি মেজর ইনজুর হতে পারে, সরি মিডিয়াম রিস্ক মানে মেজর ইনজুর হতে পারে। আর হাই রিস্ক বলতে আমরা বুঝাবো কি একেবারে মানে ডেথ, মানে সম্ভাবনা থাকে, মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম হ্যাজার্ড। আচ্ছা, এখানে 4টা পয়েন্ট বলছে, 4টা পয়েন্ট মাস্ট নো দিয়ে দেন, ঠিক আছে? আমি যদি কোনো জায়গার হ্যাজার্ডটাকে মেনটেন করতে চাই বা রিস্কটাকে মেনটেন করতে চাই, আমাকে এই 4টা জিনিস ফলো করতে হবে। নাম্বার 1 হ্যাজার্ডটা আইডেন্টিফাইড করতে হবে। নাম্বার 2 হচ্ছে কি অ্যাসেসিং অ্যাসোসিয়েট রিস্ক, আমাকে আগে খেয়াল করে দেখতে হবে যে কি কি রিস্ক এটা থেকে হতে পারে। টেকিং অ্যাকশন টু মিটিগেট রিস্ক, রিস্কটাকে কমানোর জন্য আমি কি করতে পারি। মনিটরিং অ্যান্ড ইফেক্টিভনেস, ঠিক আছে? আমি যা করতে পারি সেটাকে কি, যা করছি সেটাকে মনিটরিং করা এবং সেটার ইফেক্টিভনেসটাকে যাচাই করা। তাহলে কোনো জায়গায় হ্যাজার্ড আছে, আপনি কী করলেন, ফার্স্ট হ্যাজার্ডটাকে আইডেন্টিফাইড করলেন, হ্যাজার্ড থেকে কী কী রিস্ক হতে পারে এটা চিন্তা করলেন, আর কি হ্যাজার্ডটাকে কীভাবে দূর করা যায়, হ্যাজার্ড দূর করার জন্য কী কী প্রসিডিউর করলেন সেটাকে মনিটরিং করা এবং এটার ইফেক্টিভনেস বারবার যাচাই করা। ওকে, এরপরে আমরা যে পড়বো সেটা হচ্ছে কি একদম লাস্ট লাইনে দেখেন দেখা আছে সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন ক্যান বি। তাহলে আপনি যে একটা হ্যাজার্ড আইডেন্টিফাইড করবেন, প্রথম পয়েন্টটা আইডেন্টিফাইড হ্যাজার্ড, হ্যাঁ, এখানে কথা হচ্ছে আপনি যে একটা হ্যাজার্ড আইডেন্টিফাইড করবেন, এই হ্যাজার্ডটা আসলে আপনি কিভাবে আইডেন্টিফাইড করবেন,
ঠিক আছে, এই হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের সোর্স হিসাবে কারা কারা আপনাকে হেল্প করবে? দেখেন, হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের সোর্স হিসাবে আপনাকে হেল্প করবে কতগুলো জিনিস। এক নম্বর হচ্ছে কি, পাস্ট ইনসিডেন্টস অ্যান্ড অ্যাক্সিডেন্ট। আপনি কি এখানে কি টাইপের ঘটনা এর আগে ঘটেছিল বা কি টাইপের হ্যাজার্ড এর আগে হয়েছিল, এটা সম্পর্কে একটা ইনফরমেশন নিয়ে আপনি হ্যাজার্ড আইডেন্টিফিকেশনে, যেটা আপনাকে হেল্প করতে পারে। ইম্পোর্ট বাই এমপ্লয়ি, ঠিক আছে, যারা এখানে কাজ করতেছে তাদের কাছ থেকে ইম্পোর্ট নিতে পারেন। এক্সামিন ওয়ার্ক প্লেস অর ওয়ার্ক এরিয়া, আপনি টোটাল ওয়ার্ক প্লেস এবং ওয়ার্ক এরিয়াটা কী করতে পারেন, এক্সামিন করতে পারেন। রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, আপনি যে ইকুইপমেন্টগুলো দিয়ে অ্যাসেসমেন্ট নেবেন বা যে ইকুইপমেন্টগুলো ট্রেনিংয়ে ব্যবহার করবেন, ওই ইকুইপমেন্টগুলোর সেফটি ইনস্ট্রাকশন এবং কি ওই ইকুইপমেন্টগুলোকে আপনি একটা রিভিউ করে দিতে পারেন যে এখানে কোনো ঝামেলা আছে কি না। এনি কাইন্ডস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং সাচ অ্যাজ ব্রেন স্টর্মিং, ঠিক আছে, আপনি আপনার যে লার্নার আছে অথবা যে এসএসসি আছে তাদেরকে বিভিন্ন ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে তাদের ধারণাগুলোকে বের করে নিতে পারেন যেখানে আর কি কি হ্যাজার্ড থাকতে পারে। অ্যাডভাইস ফ্রম লেজিসলেশন, স্ট্যান্ডার্ড, চেকলিস্ট অ্যান্ড কি এক্সটার্নাল কনসালটেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এটার সম্পর্কে আরও কি বিভিন্ন রকম আইন প্রয়োগকারী বাহিনীর কাছ থেকে স্ট্যান্ডার্ড, আমার যে যে কাজগুলো যেভাবে লাগবে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে কি না, আমার যে চেক লিস্ট আছে সেই চেক লিস্ট অনুযায়ী সব জিনিস ঠিক আছে কি না, আমার যদি কোনো বিশেষ ধরনের হ্যাজার্ড থাকে তাহলে আমরা এক্সটার্নাল কনসালটেন্টের সাথে কি যোগাযোগ করতে পারি। তাহলে এখন দেখেন, আপনার যদি পরীক্ষা আসে সোর্স অফ হ্যাজার্ড, তাহলে তো আপনাকে এইখান থেকে আপনি নিজেই বানাই দিতে পারেন সোর্স অফ হ্যাজার্ডগুলো কী কী। তাহলে আপনি লিখতে পারেন পাস্ট ইনসিডেন্টস, ইম্পোর্ট বাই মানে কি এমপ্লয়ি, ঠিক আছে, তারপর আপনি রিভিউ সেফটি ইনস্ট্রাকশন, ঠিক আছে, এনি কাইন্ডস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, ব্রেন স্টর্মিং, আপনি যে কোনোভাবে ধরেন পরীক্ষাতে আসলো রাইট ডাউন দ্য সোর্স অফ হ্যাজার্ড রাইট ডাউন দ্য সোর্স অফ হ্যাজার্ড, ঠিক আছে, এখানে আপনি সোর্স অফ হ্যাজার্ড ক্ষেত্রে আপনি এই জায়গায় এইভাবে এখানে যে 6টা জিনিস আছে 6টা থেকে কি 3টা বা 4টা জিনিস আপনার মতো করে লিখে দিতে পারেন। এখন মনে করেন আপনার বাংলা নাই, তাহলে আপনি কিভাবে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করতে পারেন? তাহলে আপনি লিখতে পারেন যে আমার হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের সোর্সের ভিতরে প্রথম যেটা থাকবে যে অতীতে কোনো ঘটনা এখানে ঘটেছিল কি না, আমার যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ীদের কাছ থেকে আমি কি ফিডব্যাক নিতে পারি, আমি পুরা ওয়ার্ক প্লেসটাকে কি এক্সামিন করে নিতে পারি, ঠিক আছে, আমার যে ইনস্ট্রাকশনগুলো আছে, আমার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলোকে আমি কি রিভিউ করতে পারি। এইভাবে আপনি বাংলায় লিখে দিলেও কি জিনিসটা কিন্তু সহজ হয়ে যাবে। বাট প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি করছে। আপনি যদি ইংরেজিতে কিছুই না পড়েন, প্রশ্নটা তো ইংরেজিতে থাকবে, প্রশ্ন বুঝলে না আপনি বাংলায় লিখতে পারবেন, কিন্তু প্রশ্ন যদি না বুঝেন আপনি তো বাংলায়ও লিখতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমাদের এই 2টা পেজে মাস্ট নো আছে কি জিনিস, এখানে আমরা পড়বো ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কাকে বলে, ঠিক আছে, ওয়ার্কারদের তার স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আর কি কি বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া উচিত, জানানো উচিত, ঠিক আছে। তাহলে এইখানে প্রথম পেজে গেল 2টা, প্রথমে হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, তারপরে হচ্ছে কি আদার্স স্কিল, আদার ক্যারেক্টারিস্টিক্স, কী কী জিনিসগুলো লাগে। পরের পেজে আমরা কি কি পড়তেছি মাস্ট নো হিসাবে, এলিমেন্টসগুলো, ঠিক আছে, এখানে 6টা এলিমেন্টস দেওয়া আছে, এই 6টা এলিমেন্টস পড়তেছি, ঠিক আছে। তারপর আমরা পড়তেছি প্রসেস, ঠিক আছে, অকুপেশনাল সেফটি মেনটেন করার জন্য কি প্রসেস আছে, এই প্রসেস 4টা। আইডেন্টিফিকেশন, ঠিক আছে, এই প্রসেস 4টা, আইডেন্টিফিকেশন, অ্যাসেসিং অ্যাসোসিয়েট রিস্ক, টেকিং অ্যাকশন অফ মিটিগেট রিস্ক, মনিটরিং অ্যান্ড ইফেক্টিভনেস। নেক্সট ওয়ান আমরা পড়তেছি সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, কী কী সোর্স থেকে আমরা হ্যাজার্ডটাকে আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে 1 2 3 4 5 এই 5টা পয়েন্ট আপনার জন্য কি মাস্ট নো হিসাবে থাকবে। নেক্সট ওয়ান একেবারে আরেকটা মাসনো, প্রচণ্ড রকমের মাসনো, সেটা হচ্ছে কি হ্যাজার্ড ম্যাট্রিক্স। এটা আপনাকে ভালো করে অবশ্যই পড়তে হবে, হ্যাজার্ড ম্যাট্রিক্স সম্পর্কে কোশ্চেন করতেই পারে, ঠিক আছে। হ্যাজার্ড ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, এখানে বলছে এ ম্যাট্রিক্স সার্ভস ওয়েল টু ডিফাইন্ড অ্যান্ড ক্লাসিফাই লাইভলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স অফ দ্য রিস্ক। তার মানে এই জিনিসটাকে যদি আমরা সহজভাবে বলি কি হবে, একটা রিস্ক ম্যাট্রিক্স হলো এমন একটি টুলস, তার মানে রিস্ক ম্যাট্রিক্সটা কি এটা আপনাকে সুন্দর করে খাতায় আলাদাভাবে লিখে নেবেন। রিস্ক ম্যাট্রিক্স হলো এমন একটি টুলস যা কোনো ঝুঁকির সম্ভাবনা, এখানে যেটা বলছে লাইভলিহুড, এই লাইভলিহুড বলতে বোঝায় ঝুঁকির সম্ভাবনা, যা কোনো ঝুঁকির সম্ভাবনা এবং প্রভাব বলতে বোঝায় কনসিকুয়েন্স। তাহলে লাইভলিহুড অর্থ হচ্ছে কি ঝুঁকির সম্ভাবনা, কনসিকুয়েন্স অর্থ হচ্ছে কি প্রভাব। তাহলে একটা হচ্ছে ঝুঁকির সম্ভাবনা, আরেকটা হচ্ছে প্রভাব।
মূল্যায়ন করে ঝুঁকির মাত্রা নির্ধারণ, তার মানে রিস্ক রেটিং করার জন্য আমরা এই রিস্ক ম্যাট্রিক্সটাকে ব্যবহার করি। তার মানে একটা ঝুঁকির সম্ভাবনা এবং ওই ঝুঁকির ফলে কি কি খারাপ ইফেক্ট হতে পারে, ঠিক আছে, এটার যে মূল্যায়ন, আমরা যে মাত্রাটা নির্ধারণ করি, ঠিক আছে, এই নির্ধারণ করাটাকে বলা হচ্ছে কি রিস্ক ম্যাট্রিক্স কি বের করতে সাহায্য করে, রিস্ক রেটিং বের করতে সাহায্য করে। রিস্ক রেটিং ইজ ইকুয়াল টু লাইভলিহুড ইনটু কনসিকুয়েন্স। আর রিস্ক রেটিংয়ে তিনটা রেটিং আছে। একটা হচ্ছে আমরা রিস্ক বলতে LMH বোঝায়। এলতে হচ্ছে লো রিস্ক, এমতে হচ্ছে মিডিয়াম রিস্ক, এইচতে হচ্ছে হাই রিস্ক। তাহলে রিস্ক ম্যাট্রিক্স যেটা, দুইটা ম্যাট্রিক্স আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, আরেকটা হচ্ছে রিস্ক ম্যাট্রিক্স। ওই অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সটা আমরা অ্যাসেসমেন্ট অধ্যায়ে যেয়ে পড়বো, ঠিক আছে, আর রিস্ক ম্যাট্রিক্সটা তো এখানে পড়লাম। এই দুইটা ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা ম্যাট্রিক্স হয় ভাইবা জিজ্ঞেস করতে পারে, অথবা কি রিটেনে আসতে পারে, অথবা কি ম্যাচিংয়েও আসতে পারে, ঠিক আছে। রিস্ক ম্যাট্রিক্স থেকে রিস্ক ম্যাট্রিক্স এবং অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্স আপনাকে ভালো করে অবশ্যই পড়তে হবে। তাহলে রিস্ক ম্যাট্রিক্সটা কি, আমি আবারও বলতেছি, রিস্ক ম্যাট্রিক্স কিছুই না, জাস্ট এটা একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমরা কি করি, আমরা লাইভলিহুড অর্থাৎ কোনো ঝুঁকির সম্ভাবনা এবং ওই ঝুঁকির প্রভাব কি করি, প্রভাবকে মূল্যায়ন করি, ঠিক আছে, মূল্যায়ন করে ঝুঁকির মাত্রাটাকে নির্ধারণ করি। তাহলে ঝুঁকির সম্ভাবনা, ঝুঁকির প্রভাব কি করি, মূল্যায়ন করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করি বা রিস্ক রেটিং করি। হ্যাঁ, এই রিস্ক রেটিং করি, যার মাধ্যমে সেটাকে আমরা কি বলি, রিস্ক ম্যাট্রিক্স বলি। রিস্ক ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ঝুঁকির সম্ভাবনা ইন্টু ঝুঁকির প্রভাব, ঠিক আছে। লাইভলিহুড মানে ঝুঁকির সম্ভাবনা, কনসিকুয়েন্স মানে হচ্ছে ঝুঁকির প্রভাব। ওকে, তাহলে যদি রিস্ক ম্যাট্রিক্সের সংজ্ঞা সেইভাবে দিবেন। আর রিস্ক ম্যাট্রিক্স সাধারণত কি করে, রিস্ক রেটিং করে। ওই রেটিংগুলো হচ্ছে লো, মিডিয়াম অ্যান্ড হাই। লো রিস্ক বলতে কি বোঝায়, লো রিস্ক বলতে সামান্য ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। মিডিয়াম রিস্ক বলতে বেশ গুরুতর ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। আর হাই রিস্ক বলতে বোঝায় মৃত্যুর সম্ভাবনা আছে। সো কোনো জায়গায় যদি হাই রিস্ক কোনো উপাদান থাকে, তাহলে ওই জায়গায় না অ্যাসেসমেন্ট নেওয়া যাবে, না কোনো অকুপেশনে কাজ করা যাবে, না ট্রেনিং সেশন পরিচালনা করা যাবে, ঠিক আছে। মিডিয়াম রিস্কও যে পর্যন্ত রিস্ক দূর করা না যায় সে পর্যন্ত কাজ করা যাবে না। আর আর লো রিস্কটা হচ্ছে কাজ করা যাবে সাবধানের সাথে, তবে রিস্কটা যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করতে হবে। ওকে, এরপরে বলছে দেখেন, ফলোয়িং অ্যাসপেক্ট মে বি হেল্পফুল টু ডিটারমাইন দ্য লাইভলিহুড রিস্ক। তাহলে কিছু অ্যাসপেক্ট আছে যেটা কি করে, লাইভলিহুড ডিটারমিনেশনে সাহায্য করে। কি কি আছে বলছে, আদার রিস্ক দ্যাট অ্যাড টু দ্য ইনক্রিজ অফ লাইভলিহুড, মানে এমন কিছু রিস্ক আছে যেটা রিস্কের সম্ভাবনা আরও কি করে, বাড়ায়। ফ্রিকোয়েন্সি অফ কি অকারেন্স, একটা ঘটনা বারবার ঘটতেছে, আপনি বাথরুমটা এত পিচ্ছিল থাকে, ওইখানে বারবার লোকজন পিছলে পড়ে যাচ্ছে, এতে তার ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ঘটনাটা ফ্রিকোয়েন্টলি ঘটতেছে, অবশ্যই বাথরুমটাকে পরিষ্কার করতে হবে। তারপর কি ডিউরেশন অফ রিস্ক অকারেন্স, এই মানে রিস্কটা কতদিন পর পর বা কতক্ষণ পর পর ঘটতেছে। নাম্বার অফ পিপল বিইং এক্সপোজড, কতজন মানুষ এ পর্যন্ত কি এই রিস্কে শিকার হয়েছে, ঠিক আছে। লাইকলি ডোজ অফ এক্সপোজার, ঠিক আছে, লাইকলি ডোজ অফ এক্সপোজার, অর্থাৎ এক্সপোজাররা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে এটা থেকে। রিকোয়ার্ড এক্সপোজার লেভেলগুলো কি কি ছিল, রিকোয়ার্ড এক্সপোজার লেভেল মানে কোন লেভেলে এক্সপোজ হয়েছিল, এটা কি লো রিস্কে এক্সপোজ হয়েছিল, নাকি মিডিয়াম রিস্কে, নাকি হাই রিস্কে তারা পড়েছিল, ঠিক আছে। এখানে বলছে ফলোয়িং অ্যাসপেক্ট দ্যাট মে বি হেল্পফুল টু ডিটারমাইন দ্য লাইভলিহুড, মানে রিস্কের সম্ভাবনা ডিটারমাইন করার জন্য যে বিষয়গুলো চিন্তা করতে হয়, ঠিক আছে, কনসিডারেশনে নিতে হয়, এখানে ওই বিষয়গুলো দেওয়া আছে। এখানে 6টা দেওয়া আছে, আপনি তো মিনিমাম 3টা মুখস্থ করতেই পারেন, ঠিক আছে। যেখানে ফ্রিকোয়েন্স কতক্ষণ পর পর রিস্ক হচ্ছে, ডিউরেশন রিস্কের ডিউরেশন কতক্ষণ, কতজন পিপল শিকার হয়েছে, ঠিক আছে, এবং যে পিপলগুলো শিকার হয়েছে এই পিপলগুলা কি পরিমাণ মানে কোন লেভেলের এক্সপোজার হয়েছে তারা, এটা আমরা যদি জানি তাহলে কি রিস্কের মাত্রাটা, রিস্কের সম্ভাবনাটা বুঝতে পারবো। ওকে, এইখানে আর আমাদের তেমন কিছু পড়ার নাই, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে এটা হচ্ছে কি হেরিচেরি কন্ট্রোল। তার আগে হেরিচেরি কন্ট্রোলটা আমরা একটু আগে পড়ি। দেখেন এখানে বলছে কন্ট্রোল রিস্ক কন্ট্রোল করার জন্য
ঠিক আছে, আমাদের একটা কি আছে, পিরামিড আছে, আমরা বিভিন্ন জিনিসের পিরামিড পড়ছি, খাদ্য পিরামিড, শক্তির পিরামিড, এই যে পিরামিডগুলো পড়ছি, পিরামিডগুলো সাধারণত কি থাকে, বড় এলাকা থাকে, বড় এলাকা থেকে ধীরে ধীরে কি করে ছোট এলাকার দিকে। কত নম্বর পেজ স্যার? পেজ নাম্বার 10। হ্যাঁ, পেজ নাম্বার 10। তাহলে আমরা দেখতেছি আমাদের কি কি আছে, আমাদের পিরামিডে আমরা দেখি। পিরামিডের প্রথম যে জিনিস হচ্ছে, আপনি যদি কোনো জায়গাকে রিস্ক ফ্রি করতে চান, ঠিক আছে, কোনো জায়গাকে হ্যাজার্ড ফ্রি করতে চান, আপনার কর্ম এরিয়াকে হ্যাজার্ড ফ্রি করতে চান, তাহলে আপনাকে এইটা ফলো করতে হবে। ঠিক আছে, এটা ফলো করব আমি কি, রিস্কের ধরন অনুযায়ী, কি ধরনের রিস্ক আছে তার উপর ডিপেন্ড করে আমার এই হেরিচিরি আসবে। হেরিচিরির সবচেয়ে বড় এরিয়া, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আছে কি ইলিমিনেশন। ইলিমিনেশন মানে কি, সাবস্টিটিউশন, মানে একেবারে দূর করে, রিমুভ করে ফেলা। ইলিমিনেশন মানে রিমুভ করে ফেলা। এখানে কারেন্টের তার রিলেটেড সমস্যা আছে, তাহলে কারেন্টের তারটা বদলায় ফেলতে হবে। যদি কারেন্টের তারটা আমরা বদলায় ফেলি, বা কারেন্টের সুইচে প্রবলেম আছে, তাহলে সুইচ বন্ধ করাটা শুধু মানে ইফেক্টিভ না, কেউ আবার ভুলে দিতে পারে, ওইখানে ট্যাপ লাগা, লাল ট্যাপ লাগায় রাখছেন, এটাও কি যথেষ্ট না, একেবারে সুইচটা চেঞ্জ করে নতুন সুইচ লাগাতে হবে। তাহলে প্রথম যে ধাপ, সবচেয়ে বড় ধাপ, সেটা হচ্ছে কি ইলিমিনেশন। কোনো জায়গায় যে হ্যাজার্ড থাকবে সেই হ্যাজার্ডটাকে সেখান থেকে ইলিমিনেট করে দিতে হবে। তারপরে 2 নম্বর জিনিস হচ্ছে সাবস্টিটিউশন, যে আমার এই জিনিসটা হ্যাজার্ডফুল ছিল, এইটার পরিবর্তে আমি এটা ব্যবহার করি। ঠিক আছে, 2 নম্বর ইয়েটা হচ্ছে সাবস্টিটিউশন। 3 নম্বর হচ্ছে আইসোলেশন, আমার সাবস্টিটিউশন করাও সম্ভব হচ্ছে না, তাহলে আমি ওই হ্যাজার্ডিয়ার জিনিসটাকে আলাদা রাখবো, এটাকে আমার মূল কাজের ভিতরে রাখবো না। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, দেখেন ঠিক পরের পেজ সহ যদি আমরা পড়ি, এটা হচ্ছে কি, প্রথম পেজে দেখা যাচ্ছে কি হ্যাজার্ডের হেরিচেরি, পরের পেজে দেখা যাচ্ছে ওই হেরিচেরির বর্ণনা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, 3 নম্বর ধাপটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। তার মানে আমি এই জায়গার কি ডিজাইন চেঞ্জ করতে পারি ইঞ্জিনিয়ারের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কি করতে পারি, ভেন্টিলেশনের ব্যবস্থা করতে পারি, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং টেকনিকের মাধ্যমে কি করতে পারি, হ্যাজার্ডটাকে দূর করার চেষ্টা করতে পারি। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বা অ্যাডমিন। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের ভিতরে কি সেফ ওয়ার্ক প্রসিডিউর ফলো করতে পারি, ইনফরমেশনগুলো আমরা সবাইকে দিতে পারি, জব রোটেশন করতে পারি, একজনের পর আরেকজন যোগ করবে, ট্রেনিং অ্যান্ড কি ইন্ডাকশন রিলেটেড কাজ করতে পারি, মানে সবাই জানবে এখানে একটা বিপদ আছে। ঠিক আছে, এবং হাউ টু ডু ওয়ার্ক কারেক্টলি, এবং এই বিপদটাকে মেনটেন করে কিভাবে সঠিকভাবে কাজ করা যায় এটা যেন সবাই জানে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় থাকে। একদম লাস্ট, ঠিক আছে, লাস্ট হচ্ছে পিপিই। ঠিক আছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। যদি একেবারে মাইল্ড হ্যাজার্ড হয় তাহলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মাধ্যমে করা যেতে পারে। যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মাধ্যমে করা সম্ভব নয়, ওটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে করতে পারি। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে এটা পসিবল না হয়, ঠিক আছে, তাহলে আমরা কি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে করতে পারি। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলেও যদি সম্ভব না হয়, আমরা এটাকে সেপারেট করে দিতে পারি, আইসোলেটেড করে দিতে পারি। তাও সম্ভব না হলে কি আমরা এটা পরিবর্তন করতে পারি। তাও সম্ভব না হলে এটাকে আমরা বদলায় ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই হ্যাজার্ডের কন্ট্রোল, এখানে কিন্তু আপনার বানায় বলার কিছুই নাই, আপনাকে ফুল জিনিসটা মুখস্থ করতে হবে। এটা আবার দেখেন, প্রশ্নটা বুঝে উত্তর দিতে হবে। পরীক্ষাতে অনেক সময় আসে এরকম যে বটম টু টপ, পরীক্ষাতে আসে কি বটম টু টপ, রাইট ডাউন দ্য কি হেরিচেরি অফ হ্যাজার্ড ইন বটম টু টপ। আবার আসতে পারে টপ টু বটম। তাহলে টপ টু বটম যদি আসে, আপনাকে ইলিমিনেশন থেকে পিপিই দিতে হবে। যদি বটম টু টপ আসে তাহলে আপনাকে পিপিই থেকে ইলিমিনেশন পর্যন্ত দিতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি কি টপ টু বটম পড়তেছি না বটম টু টপ পড়তেছি। পরীক্ষায় কোনটা আসছে, পরীক্ষায় কিন্তু আসে। ক্লিয়ার কিনা আপনারা, এটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একদম মাস্ট নো। আচ্ছা, এরপরে দেখেন আমরা পড়ব, দেখেন পেজ নাম্বার 12-তে আসেন আপনারা। পেজ নাম্বার 12-তে কী দেওয়া আছে, আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দেওয়া আছে। বলছে যে দেখেন, যে কোনো হ্যাজার্ড এবং রিস্কে কর্মীদের মধ্যে যে সকল কর্মীর বয়স অনেক কম, ইয়ঙ্গার, এই সকল কর্মীরা হ্যাজার্ডের শিকার বেশি হয়। ঠিক আছে, এখানে দ্বিতীয় পয়েন্টে দেওয়া আছে, দেখেন দেয়ার ইজ নো সিঙ্গেল রিজন, মানে একটা সিঙ্গেল রিজন না, ওয়াই সো মেনি ইয়ং ওয়ার্কার আর গেটিং হার্ট।
ঠিক আছে, দে কুড বি নাম্বার অফ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, দেয়ার আর ফিউ অফ ওয়াচ দেম। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে আমাদের যারা পুরাতন কর্মী তাদের তুলনায় নতুন কর্মীরা অনেকগুলা কারণ আছে যে কারণে কি হ্যাজার্ডের শিকার বেশি হয়। এর ভিতরে প্রথম কারণটা বলছে কি নট এনাফ ট্রেনিং। যারা নতুন কর্মী আসছে তাদেরকে দেখা যাচ্ছে আমরা অনেক ট্রেনিং করাতে পারিনি, অস সম্পর্কে OSH সম্পর্কে ট্রেনিং করাতে পারি নাই, প্রতিষ্ঠানের নিয়ম কানুন সম্পর্কে ট্রেনিং করাতে পারি নাই, প্রতিষ্ঠানের অনেক জিনিস সম্পর্কে কি তাকে এখনও জানানো হয় নাই। এই কারণে এগুলো না জানার কারণে সে কি করতে পারে, সে বিভিন্ন রকম হ্যাজার্ডের শিকার হতে পারে। নট এনাফ এক্সপিরিয়েন্স, যেহেতু সে একেবারে ইয়াং, ঠিক আছে, তার বিভিন্ন কাজ সম্পর্কে বিভিন্ন জব সম্পর্কে এত বেশি এক্সপেরিয়েন্সও নাই, এই ইনএক্সপেরিয়েন্সের জন্য সে বিভিন্ন রকম হ্যাজার্ডের শিকার হতে পারে। ডোন্ট নো দেয়ার লিগ্যাল রাইট, ঠিক আছে, তারা আসলে তাদের যে মানে কর্ম পরিবেশে তাদের কি কি অধিকার আছে, নিজের অধিকার সম্পর্কেই তারা কি একেবারে মানে সচেতন থাকে না। ঠিক আছে, আমরা যদি আরও বলি অ্যাফ্রাইড টু আস্ক কোশ্চেন, তারা যেহেতু নতুন, তাদের যারা সুপারভাইজার আছে তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা নিয়ে তারা বিব্রত বোধ করে, যে কোশ্চেনগুলো করলে তারা কি মনে করবে। ঠিক আছে, বিব্রত বোধ করে, এই কারণে কোশ্চেনও করে না, জানাও হয় না, আলটিমেট বিভিন্ন রকম হ্যাজার্ডের শিকার হয়। তারপর বলছে টায়ার্ড ফ্রম দ্য ট্রাইং টু ব্যালেন্স ওয়ার্ক উইথ দ্য স্কুল অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। হ্যাঁ, মানে তারা আসলে নতুন আসার কারণে দেখা যায় যে এখানে সেখানে হিয়ার অ্যান্ড দেয়ার ঘোরাঘুরি করতে পারে, আড্ডাবাজি করতে পারে, বিভিন্ন জিনিস নিয়ে তারা কি মজা করতে পারে, সিরিয়াস কোনো বিষয় নিয়ে তারা মজা করতে পারে। এই সকল হালকা করে নেওয়া ওয়ার্ক প্লেসের বিষয়গুলোকে হালকা করে নেওয়ার কারণেও বিভিন্ন রকম হ্যাজার্ডের শিকার তারা হতে পারে। ওকে, তাহলে আমরা দেখতেছি যে যে কোনো পুরাতন এমপ্লয়ের চেয়ে নতুন এমপ্লয়িরা কি হ্যাজার্ডের শিকার বেশি হয় এই কারণগুলোতে। এখানে কোনো বর্ণনা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট মূল যে পয়েন্টগুলো আছে, নট এনাফ ট্রেনিং, নট এনাফ এক্সপিরিয়েন্স, এই কয়েকটা টার্ম যদি মনে রাখেন এটা আপনার জন্য কি এনাফ। এরপরে আমরা পড়তেছি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি হ্যাজার্ড দূর করার ক্ষেত্রে কার কি ভূমিকা আছে। যেমন এখানে প্রথমে ভূমিকা বলছে দ্য রেসপন্সিবিলিটি অফ কি এমপ্লয়ার রোলস। আমি যদি কোনো জায়গায় ওয়ার্ক প্লেসে হ্যাজার্ড দূর করতে চাই তাহলে এমপ্লয়ারের কি ভূমিকা, মানে যে আমাকে কাজে রেখেছে তার কি ভূমিকা। তার ভূমিকা কি, তাকে অবশ্যই অ্যাস্টাবলিশ করতে হবে হেলথ অ্যান্ড সেফটি পলিসি অন প্রোগ্রাম। তার মানে সেফটি পলিসি অ্যান্ড প্রোগ্রাম কি করতে হবে, অ্যাস্টাবলিশ করতে হবে। প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, হ্যাঁ, তাকে ট্রেনিংটাকে কি প্রোভাইড করতে হবে, যে আমার প্রতিষ্ঠানে কাজ করতে হলে এই ট্রেনিংগুলো লাগবে, এই ট্রেনিংগুলো যারা ইয়াং ওয়ার্কার নতুন ওয়ার্কার তাদেরকে দ্রুত প্রোভাইড করতে হবে। প্রোভাইড ইনফরমেশন ইনস্ট্রাকশন অ্যান্ড কি সুপারভিশন, ঠিক আছে, জব সেফটি সম্পর্কে তাকে বিভিন্ন রকম ইনফরমেশন দিতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে এবং সুপারভাইজ করতে হবে। মেক শিওর দে হ্যাভ নেসেসারি সেফটি ইকুইপমেন্ট, তারা যখন কাজ করবে তাদের যেন পর্যাপ্ত সেফটি ইকুইপমেন্ট থাকে, এটা আমাকে সবসময় কি মেনটেন করতে হবে। প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ড অফ ওয়ার্কপ্লেস হ্যাজার্ড সম্পর্কে তাদের বিভিন্ন ইনফরমেশন চেক করতে হবে, মানে করতে হবে, দিতে হবে, প্রোভাইড করতে হবে। তাহলে এখানে যে দেওয়া আছে এই যে 3, 2, 5টা রেসপন্সিবিলিটি, এই 5টা রেসপন্সিবিলিটি কার রেসপন্সিবিলিটি, এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি, যে আপনাকে নিয়োগ দিয়েছে। এরপরে হচ্ছে সুপারভাইজার রেসপন্সিবিলিটি। সুপারভাইজার রেসপন্সিবিলিটি বলতে আমরা কি বুঝেছি, আপনি যার অধীনে কাজ করতেছেন, অর্থাৎ সরাসরি আপনার বস, ডিরেক্ট বস যেটা, এই ডিরেক্ট বসের অধীনে যখন আপনি কাজ করতেছেন তখন আসি আপনার সরাসরি সুপারভাইজার, তারও কিছু রেসপন্সিবিলিটি আছে আপনাকে হ্যাজার্ড ফ্রি রাখার জন্য। এখানে দেখেন বলছে এ গুড সুপারভাইজার শুড লুক আফটার ওয়ার্কার, ঠিক আছে, সুপারভাইজারকে কি কি করা উচিত। 1 নাম্বার, ওয়ার্ক নিয়ার অর উইথ দ্য ওয়ার্কার, সুপারভাইজারকে সবসময় কাছাকাছি কোনো জায়গায় কাজ করা উচিত অথবা নতুন ওয়ার্কারদের সাথে নিয়ে কাজ করতে হবে। বি অ্যাভেলেবল টু আনসার ওয়ার্কার কোশ্চেন, এবং ওয়ার্কারের যদি কোনো কোশ্চেন করে তাহলে সেই কোশ্চেনের আনসারটা তাকে দিতে হবে। প্রোভাইড ফিডব্যাক অন হাউ দ্য জব বিং ডান, তাকে অবশ্যই মানে কি ফিডব্যাক নিতে হবে মাঝে মাঝে যে কোনো একটা কাজ কিভাবে করতে হয় এটা সম্পর্কে। প্রোভাইড হ্যান্ডস অন ট্রেনিং, ঠিক আছে, তাকে রেগুলার হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। অ্যান্ড সেফটি বাই দ্য ওয়ার্কার, কীভাবে নিজের সেফটি মেনটেন করতে হয় এটাও তাকে বোঝাতে হবে। মনিটর দ্য জব টু মেক শিওর ইট ইজ বিং ডান সেফটি উইথ দ্য রাইট, ঠিক আছে, সে তার কাজটা প্রপার নিরাপত্তার সাথে তার নিজস্ব অধিকারকে সংরক্ষণ করে করতে পারছে, এই জিনিসটাকে তাকে এনশিওর করে দিতে হবে। সেফটি ইকুইপমেন্ট, কোনো একটা কাজ করার জন্য কি কি সেফটি ইকুইপমেন্টগুলো আছে এটা তার জানতে হবে। তাহলে এখানে যে দায়িত্বগুলো দেওয়া আছে এই দায়িত্বগুলো কার, সুপারভাইজারের।
ঠিক আছে, এরপরে দেখেন আরেকটা দায়িত্ব আমরা পড়ব, সেটা হচ্ছে কি, এতক্ষণ আমরা পড়লাম যে চাকরি দিচ্ছে তার কি কাজ, যার সাথে আপনি কাজ করতেছেন তার কি কাজ, আরেকটা হচ্ছে আপনার নিজের রোল, আপনারও কিছু দায়িত্ব থাকবে, তাই না? আমরা যদি পেজ নাম্বার 14-তে যাই, এখানে দেখেন ইউর রোল, তার মানে আপনি যেহেতু নতুন এমপ্লয়ি হিসাবে কাজ করতে যাচ্ছেন, আপনার কি রেসপন্সিবিলিটি থাকবে। আপনার রেসপন্সিবিলিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে, পরীক্ষা অনেক সময় আসে। কি রেসপন্সিবিলিটি আপনার থাকে, ঠিক আছে, কি অবে দ্য ল, আপনাকে অবশ্যই আইন মানতে হবে, আপনাকে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। তাহলে অবে দ্য ল, আপনার কোনো ইনস্টিটিউশনের যে লগুলো আছে এগুলো কি খুব ভালোভাবে মেনে চলতে হবে। এরপরে আছে কি, ইউজ দ্য মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফটি, আপনি যে মেশিন এবং ইকুইপমেন্ট ব্যবহার করতেছেন এটা নিরাপদভাবে ব্যবহার করতে হবে। ওয়ার রিকোয়ার্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আপনি যখনই যে কাজে যাবেন সেই কাজের জন্য যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো লাগবে এগুলো ব্যবহার করতে হবে। রিপোর্ট হ্যাজার্ড টু ইউর বস, যে কোনো রকমের হ্যাজার্ড যদি আপনার চোখে পড়ে সাথে সাথে এটা আপনার বসকে কী করতে হবে, জানাতে হবে। ওয়ার্ক সেফলি অ্যান্ড ডন্ট ফুল অ্যারাউন্ড, আপনাকে খুব নিরাপদভাবে কাজ করতে হবে এবং কি বোকার মতো পুরা প্রতিষ্ঠান জুড়ে এদিক সেদিক ঘোরাঘুরি করা যাবে না, কারণ কোন জায়গায় কি বিপদ আছে এই বিপদ তো আমরা জানি না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার নিজের ল, যে আপনি যখন কোনো জায়গায় কাজ করবেন আপনার নিজের সেফটি মেনটেন করার জন্য আপনার এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। আপনাকে অবশ্যই রুলস মেনে কাজ করতে হবে, মেশিন এবং ইকুইপমেন্ট ব্যবহারের আগে সেফটি মেনটেন করতে হবে, পিপিই মেনটেন করতে হবে, রিপোর্ট হ্যাজার্ড অন ইউর বস, যে কোনো রকমের হ্যাজার্ড রিপোর্ট যদি আপনার সামনে আসে, হ্যাজার্ড যদি আপনার সামনে আসে বসকে রিপোর্ট করতে হবে। ওয়ার্ক সেফলি অ্যান্ড ডন্ট ফুল অ্যারাউন্ড, আপনাকে নিরাপদভাবে কাজ করতে হবে, বোকার মতো ঘোরাফেরা করা যাবে না। এরপর একটা জিনিস আপনাকে জানতে হবে আপনার রাইট কী কী আছে। একজন ওয়ার্কার হিসাবে আপনার রাইট আছে, রাইট টু নো, আপনার জানার অধিকার আছে যেখানে কোথায় কি হ্যাজার্ড আছে, কোথায় কি প্রবলেম আছে, ঠিক আছে, কোথায় কি কাজ কিভাবে করা যাবে, কোন কাজ কিভাবে করা যাবে না, এটা আপনার জানার অধিকার আছে। রাইট টু পার্টিসিপেন্ট, আপনার কি হ্যাজার্ড ইন্সপেকশনে বিভিন্ন কাজে কি সরাসরি পার্টিসিপেট করার রাইট আছে। রাইট টু রিফিউজ, আপনার অধিকার আছে, আপনাকে কেউ বলতেছে এই কাজটা করার জন্য আপনার এই কাজটা করতে ভাল লাগে না, তাহলে আপনার রিফিউজ করার রাইট আছে, রাইট টু রিফিউজ। তাহলে আপনার ওয়ার্কার হিসাবে 3টা রাইট সবসময় আছে। এক নম্বর হচ্ছে রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে একজন ওয়ার্কারের কী কী রাইট আছে, একজন ওয়ার্কারের 3টে ইম্পর্টেন্ট রাইট আছে, 3 ইম্পর্টেন্ট রাইট। এক নম্বর হচ্ছে রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ, মনে থাকবে তো? রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ। এরপরে বলছে যে আপনাকে যখন কোনো, আমরা যদি আগের চ্যাপ্টারে যাই এখানে দেওয়া আছে যে আপনি যখন কোথাও কাজ করবেন আপনাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে? এই ট্রেনিংগুলা কি কি থাকে দেখেন, প্রথমে বলছে জেনারেল ট্রেনিং ক্যান ইনক্লুড টপিকস, আপনাকে যখন কোনো জায়গায় ট্রেনিং দেওয়া হয় অর্থাৎ আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করতেছেন, আপনার এমপ্লয়ারের কাজ আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ট্রেনিং কি প্রোভাইড করা, ঠিক আছে? আপনার সুপারভাইজারের কাজ আপনাকে বিভিন্ন কাজ হ্যান্ডস অন ট্রেনিং দেওয়া, আপনাকে বিভিন্ন কাজ হাতে কলমে শেখানো। এই যে ট্রেনিংগুলো দিবে এই ট্রেনিংয়ে আসলে তারা কোন কোন জেনারেল এবং কোন কোন স্পেসিফিক জিনিসগুলো নিয়ে আপনাকে ট্রেন আপ করবে। একটা জেনারেল ট্রেনিংয়ের বিষয়গুলো হচ্ছে কোম্পানি হেলথ অ্যান্ড সেফটি পলিসি, আমার কোম্পানির হেলথ অ্যান্ড সেফটি পলিসি কি এটা সবার আগে আপনার সাথে আলোচনা করবে, কোম্পানির সেফটি রুলগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবে, ইমার্জেন্সি প্রসিডিউর নিয়ে আলোচনা করবে, হাউ টু গেট ফার্স্ট এড, আপনি কীভাবে ফার্স্ট এড নেবেন এটা নিয়ে আলোচনা করবে। আর স্পেসিফিক ট্রেনিং মাইট ইনক্লুড, স্পেসিফিক ট্রেনিংয়ের মধ্যে কী আছে, হাউ টু ডু দ্য জব সেফলি, আপনি এই কাজটা কীভাবে নিরাপদভাবে করবেন, হাউ টু ডিল উইথ হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালস, এখানে যদি কোনো হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালস থাকে আপনি কীভাবে সেগুলোর সাথে ডিল করবেন, হাউ টু ইউজ দ্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিইগুলো আমরা কিভাবে ব্যবহার করব, হাউ টু অপারেট মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট সেফটি, আমরা বিভিন্ন মেশিনারি এবং ইকুইপমেন্ট কিভাবে সেফটির সাথে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম ইনফরমেশন শিটটা শেষ হয়ে যাবে এটা পড়ার সাথে সাথে। তাহলে এই ইনফরমেশন শিটে আমরা কি কি পড়লাম, এই ইনফরমেশন শিটে আমরা পড়লাম দেখেন এখানে আমরা পড়ছি ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কী জিনিস, ওয়ার্ক প্লেস হ্যাজার্ডটাকে মানে আইডেন্টিফাই করার জন্য কী কী জিনিস আমার করতে হবে, ঠিক আছে? ওয়ার্ক প্লেস হ্যাজার্ড রিলেটেড আমি যদি দেখি ওয়ার্ক প্লেস হ্যাজার্ড মেনটেন করার জন্য কী কী এলিমেন্টস আছে, ঠিক আছে? তারপরে সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের জন্য আমার কিছু বিষয় ছিল, একটা ইম্পর্টেন্ট টার্ম ছিল হ্যাজার্ড ম্যাট্রিক্স, ঠিক আছে? হ্যাজার্ড ম্যাট্রিক্সের ভিতরে লাইভলিহুড হ্যাজার্ড রিস্কগুলো ডিটারমিনেশনের জন্য কিভাবে করতে হবে, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কি ইলিমিনেশন, মানে আমার হ্যাজার্ড হেরিচেরি চার্ট,
মানে হ্যাজার্ড থেকে আমি যদি কন্ট্রোল করতে চাই তাহলে সে কী চার্ট, মানে হেরিটেরি চার্ট কোনটা আছে, এটা আমি টপ টু বটম মুখস্থ করব, বটম টু টপ মুখস্থ করব, ঠিক আছে। এরপরে আমি আমাদের ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েগুলো অথবা নতুন কর্মীরা কেন বেশি হ্যাজার্ডের শিকার হয় এটা পড়লাম। এই হ্যাজার্ড থেকে বাঁচার জন্য বা ইয়ং কর্মীদের হ্যাজার্ড থেকে বাঁচানোর জন্য কার কি রোল আছে। 1 নম্বর রোল হচ্ছে যে আমাকে নিয়োগ দিয়েছে তার রোল, হ্যাঁ, সে রোল, সেখানে আমরা 4-5টা রোল পড়লাম। এরপর আমি যার সাথে কাজ করব, যে সুপারভাইজারের সাথে, তার রোলটা পড়লাম। এরপরে আমি নিজের কিছু কাজ আছে, নিজের কিছু রোল আছে, সেটা পড়লাম। আমার নিজের কী কী রাইটস আছে সেটা পড়লাম। আমাকে ট্রেনিংয়ের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা পড়লাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনফরমেশন শিটে 1 এর পড়া। এরপরে আসেন ইনফরমেশন শিট 2। ইনফরমেশন শিট 2 দেওয়া আছে পেজ নাম্বার 19-এ। ইনফরমেশন শিটে কী দেওয়া আছে? ওয়ার্ক হ্যাজার্ড, ঠিক আছে। তাহলে ওয়ার্ক হ্যাজার্ড বলতে কি বোঝায়? এ হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট ক্যান হার্ট ইউ, মেক ইউ ইল। তার মানে হ্যাজার্ড হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে কি করতে পারে, মানে কষ্ট দিতে পারে অথবা আপনাকে অসুস্থ করে ফেলতে পারে, হ্যাঁ। তাহলে বলছে কি ওয়ার্ক প্লেস হ্যাজার্ড আবার কি? ওয়ার্ক প্লেস হ্যাজার্ড ইজ এ কন্ডিশন। দেখেন এখানে বলছে কি ওয়ার্ক হ্যাজার্ড, এখানে ওয়ার্ক হ্যাজার্ডের সংজ্ঞা দিছে, এ ওয়ার্ক হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট ক্যান হার্ট ইউ টু মেক ইউ ইল। আরেকটা বলছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। ওয়ার্ক প্লেস হ্যাজার্ড ইজ এ কন্ডিশন, প্র্যাকটিস অর কি বিহেভিয়ার দ্যাট কুড কজেস ইনজুরি অর ইলনেস টু পারসন ড্যামেজ প্রপারলি। মানে এটা আমরা আগেও পড়ে আসছি, আপনার ওয়ার্ক প্লেসে আপনার যে ইনজুরি বা ড্যামেজের সম্ভাবনা আছে, যেটা আপনাকে অসুস্থ করে ফেলতে পারে, সেইটাকে আমরা ওয়ার্ক প্লেস হ্যাজার্ড বলতেছি। যেমন এখানে একটা কর্মী কাজ করতেছে, এই কাজের এখানে বিভিন্ন ধরনের হ্যাজার্ড হতে পারে। গার্মেন্টসে যারা কাজ করে হাতে সুই ফুটে যেতে পারে, বিভিন্ন রকমের কি হ্যাজার্ড হতে পারে। মেডিকেলে কাজ করলে কি হতে পারে, আপনি কাউকে ইঞ্জেকশন দিচ্ছেন, ইঞ্জেকশনটা কি আপনার আর্টারিতে যেয়ে লাগছে বা ভেনে যেয়ে লাগছে, বিভিন্ন রকম হ্যাজার্ডিয়াস কন্ডিশন হতে পারে। এবার এটা পরীক্ষা আসছিল, এখন আমরা যেটা পরীক্ষা মানে নিতে যাচ্ছি সেটা হচ্ছে কি টাইপ অফ ইনজুরি অ্যান্ড ইলনেস। বলছে ডিফাইন ক্রনিক ইনজুরি বা ডিফাইন ক্রনিক ইনজুরি অ্যাকর্ডিং টু সিভিএলএম। দেখেন প্রশ্নটা কিভাবে করে, ডিফাইন ক্রনিক ইনজুরি অ্যাকর্ডিং টু সিভিএলএম। তাহলে এখানে কিন্তু আপনার কাছে কোনো অপশন রাখে নাই, বলছে আপনার সিভিএলএমে ক্রনিক ইনজুরির যে সংজ্ঞা দেওয়া আছে ওই সংজ্ঞাটা দেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, বানাই লিখবেন? কোনো লাভ আছে? প্রশ্নটাই আসছে এইভাবে যে ডিফাইন ক্রনিক ইনজুরি অ্যাকর্ডিং টু সিভিএলএম। সিভিএলএমে যেভাবে আছে সেভাবেই চাইছে, ঠিক আছে। তাহলে ইনজুরি 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা ক্রনিক। অ্যাকিউট মানে কি নতুন এবং মারাত্মক, নতুন এবং মারাত্মক। আর ক্রনিক মানে কি পুরাতন এবং সহনীয়, অনেক দিন আগের ইনজুরি, ঠিক আছে, পুরাতন এবং সহনীয়। তাহলে এখানে দেখেন আমরা যদি বলি ইনজুর কথা, যেমন অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে আমরা যদি বলি, বলছে ইমিডিয়েট ইনজুরি আর কল্ড অ্যাকিউট ইনজুরি। তাহলে আমরা যদি সিবিএলএম এর সংজ্ঞা মুখস্থ করি, অ্যাকিউট ইনজুরি কাকে বলে? ইমিডিয়েট ইনজুরি আর কল্ড অ্যাকিউট ইনজুরি। এক্সপোজার কি এক্সাম্পল অফ অ্যাকিউট ইনজুরি? বার্ন, পুড়ে গেছে, ভেঙে গেছে হাত, ঠিক আছে। তাহলে হাত যদি পুড়ে যায়, হাত যদি ভেঙে যায়, এটা কিন্তু অ্যাকিউট ইনজুরি, তীব্র মারাত্মক অবস্থায় থাকবে। আর বলছে ইলনেস দ্যাট ডেভেলপড ওভার এ লং পিরিয়ড অফ টাইম আর কল্ড ক্রনিক। তার মানে দ্য ইলনেস দ্যাট কি ডেভেলপড ওভার এ লং পিরিয়ড অফ টাইম, মানে কোনো একটা অসুস্থতা যদি অনেকটা সময় নিয়ে হয়, এটাকে বলা হচ্ছে কি ক্রনিক ইলনেস। যেমন ক্রনিক ইলনেসের এক্সাম্পল দিছে কি রিপিটেড স্ট্রেন, মানে রিপিটেড বারবার আপনি কি পা মচকে যায়, বারবার পায়ে ব্যথা পান, অর্থাৎ কি বারবারই পান, একবার দুইবার পেলেন একটা না, মানে বারবারই আপনার পায়ে মনে হচ্ছে যে একটু মোচকার মতো হচ্ছে, বাট ওইভাবে ব্যথা পাচ্ছেন না, কিন্তু পা আনস্টেবল হয়ে যাচ্ছে। হিয়ারিং লস, ঠিক আছে, আপনি ধীরে ধীরে কি আস্তে কানে একটু আগে ভালোই শুনতেন, এরপরে কম শুনেন, এরপর আস্তে আস্তে এখন শুনেনি না, ঠিক আছে। বাতের ব্যথা, প্রথম দিকে কি ব্যথাটা বেশ ভালোই ছিল, এরপর আস্তে আস্তে ব্যথাটা কমে যাচ্ছে, বাট মাঝে মাঝে ব্যথাটা কি হয়, বেড়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা পড়লাম যে ওয়ার্ক হ্যাজার্ড কি, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কি, তার সাথে পড়লাম অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হ্যাজার্ড কাকে বলে, তাদের এক্সাম্পল। ওকে, এবার আমরা পড়বো অ্যাক্সিডেন্ট কাকে বলে।
ঠিক আছে, তাহলে অ্যাক্সিডেন্ট শব্দটা তো হ্যাজার্ডেরই একটা পার্ট, তাই না? তাহলে অ্যাক্সিডেন্টটা কি দেখেন, অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনপ্লেসেন্ট অ্যান্ড আনকন্ট্রোল ইভেন্ট। তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা আমার জন্য পছন্দনীয় না, যেটা আমি আসলে কন্ট্রোলও করতে পারি না। হ্যাঁ, এটা আমার কন্ট্রোলের আয়ত্তের বাইরে থাকে দেখে এটাকে আমরা কি বলি, অ্যাক্সিডেন্ট বলি। তাহলে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনপ্লেসেন্ট অ্যান্ড আনকন্ট্রোল ইভেন্ট, এটা একদম মাস্ট মুখস্থ করে ফেলবেন। পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট অ্যাকর্ডিং টু সিবিএলএম, তাহলে এখানে যেটা আছে ওইটাই দিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনপ্লেসেন্ট অ্যান্ড আনকন্ট্রোল ইভেন্টস, এইটাও যদি দেন এইটুকু দিলেও কিন্তু হয়ে যাবে যে অ্যাক্সিডেন্ট কাকে বলে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনপ্লেসেন্ট অ্যান্ড আনকন্ট্রোল ইভেন্ট, শেষ। এরপরে যদি আপনি আরেকটু বাড়াতে চান তাহলে একটু সুন্দর করে দিতে পারেন, ইন হুইচ, যেখানে দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অফ অবজেক্ট সাবস্টেট, মানে কি বিভিন্ন ধরনের অবজেক্ট সাবস্টেট রেজাল্ট ইন এ পার্সোনালি ইনজুরি অ্যান্ড প্রপার্টি অফ ইনভারমেন্টাল ড্যামেজ। ঠিক আছে, প্রবাবিলিটি অফ দেয়ার অফ, দুইটাও হতে পারে। তার মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন একটা আনকন্ট্রোল আনপ্লেসেন্ট, আমি বারবার বলছি, এটা হবে আনপ্ল্যান্ড। হ্যাঁ, এটা কেউ প্ল্যান করে না। তাহলে এমন একটা আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোল ইভেন্ট, যে ইভেন্টের মাধ্যমে কি হতে পারে, আমি একটা পার্সোনালি কি ইনজুর্ড হতে পারে, তার প্রপার্টি এবং এনভায়রনমেন্ট কি হতে পারে, ড্যামেজ হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন একটা আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোল ইভেন্ট যার মাধ্যমে কি পার্সোনাল প্রপার্টি এবং কি এনভায়রনমেন্ট ড্যামেজ হতে পারে। তাহলে অ্যাক্সিডেন্ট ডিউ টু দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বিটুইন 4 এলিমেন্টস। তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে অ্যাকশন এবং রিয়াকশন, চারটা এলিমেন্টসের অ্যাকশন এবং রিয়াকশনের মাধ্যমে। এক নম্বর কি, হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে অ্যাক্সিডেন্ট হয়। ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি অ্যাক্টিভিটি, ম্যাটেরিয়ালস অ্যান্ড সাবস্টেট, আর হচ্ছে প্রসেস অর সিস্টেম। তাহলে হিউম্যান অ্যাক্টিভিটি, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারির কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, ম্যাটেরিয়াল অ্যান্ড সাবস্টেন্সের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রসেস অর সিস্টেমের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট রেজাল্ট, অ্যাক্সিডেন্টের ফলে কি হয়, লস অফ লাইফ, জীবন চলে যেতে পারে, হার্ম অফ হিউম্যানের জীবন চলে যেতে পারে, প্রপার্টি অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ, আপনার প্রপার্টিগতভাবে আর এনভায়রনমেন্টগতভাবে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা যদি বলি কজেস অফ অ্যাক্সিডেন্ট, কী কী কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট কাকে বলে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের এলিমেন্টস কয়টা, অ্যাক্সিডেন্টের কারণ কি। নর্মালি অ্যাক্সিডেন্ট ডো নট জাস্ট হ্যাপেন, ঠিক আছে, দে আর কল্ড কজ ফর অ্যাক্সিডেন্ট আর ম্যানি। অনেকগুলো অ্যাক্সিডেন্টের কজ আছে, এর ভিতরে কি কি আছে একটু দেখেন, এখানে দেওয়া আছে, বলছে কি আনওয়ার্ড অফ ডেঞ্জার, আপনি কোনো জায়গায় চলতেছেন, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পাশের বিল্ডিংয়ে, আপনার উচিত সচেতন থাকা, আপনি যদি সচেতন না থাকেন আপনার মাথার উপরে ইট পড়া স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আনওয়ার টু ডেঞ্জার নিয়ে যদি আপনার কোনো সচেতনতা না থাকে, কনসাসনেস না থাকে। তারপর কি ডিসরিগ্রেট ফর সেফটি নিয়েও আপনার কোনো মাথা ব্যথা নাই। নেগলিজেন্স, আপনি একেবারে নেগলেক্টভাবে চলাফেরা করেন, মানে কোনো কেয়ারই নাই, ডোন্ট কেয়ারভাবে চলাফেরা করেন। লেক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল প্রপার সেফটি প্রসিডিউর, আপনি আসলে প্রপার সেফটি প্রসিডিউরটাই জানেন না। ঠিক আছে, ইনঅ্যাডিকুয়েট লাইট অ্যান্ড ভেন্টিলেশন, যদি লাইট এবং ভেন্টিলেশন কম থাকে, ইমপ্রপার ইউজ অফ টুলস আর সেফটি কন্ডিশন। ঠিক আছে, এই সকল জিনিস কি করতে পারে, আপনার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। এখন আমরা পড়ব টাইপ অফ হ্যাজার্ড আসলে কত প্রকার। দেখেন, হ্যাজার্ডকে আমরা এখানে যদিও 4 ভাগে ভাগ করতেছি, বাট সামনেই আমরা পড়ব হ্যাজার্ড হচ্ছে কয় প্রকার, 5 প্রকার। এর ভিতরে এখানে 4টা দেওয়া আছে। একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, ফিজিক্যাল হ্যাজার্ড কি, ইনক্লুড আনসেফ মেশিন অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন, যে কোনো আনসেফ মেশিন, এনভায়রনমেন্টাল কন্ডিশন, এগুলোকে আমরা কি বলতে পারি, ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড কি, প্রডিউস বাই লিভিং থিংস, মানে যে কোনো হ্যাজার্ড যদি, যেমন আপনাকে কুকুরে কামড় দিছে, ঠিক আছে, আপনাকে সাপে কামড় দিছে, এগুলো কি বায়োলজিক্যাল হ্যাজার্ড। যে কোনো জীবিত প্রাণী থেকে যে হার্মফুল ইফেক্ট তৈরি হয় এটাকে বলে বায়োলজিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড কি, যে কোনো কেমিক্যাল ফ্লেমেবল, আমরা অনেক সময় কি মানে দাহ্য পদার্থ, মানে তারপরে কি এক্সপ্লোসিভ মানে একেবারে বিস্ফোরণ হতে পারে, বিস্ফোরক দ্রব্য, বিষাক্ত দ্রব্য, এই সকল দ্রব্য নিয়ে যখন কাজ করি, ঠিক আছে, পেস্টিসাইড নিয়ে যখন কাজ করি, গ্যাসোলিন নিয়ে যখন কাজ করি, এগুলো কিন্তু কেমিক্যাল হ্যাজার্ড। যে কোনো সময় আগুন লেগে যেতে পারে গ্যাসোলিন নিয়ে কাজ করলে, পেস্টিসাইড নিয়ে কাজ করলে আপনি যদি নিজে সতর্ক না হন তাহলে কি আপনি বিষক্রিয়া হতে পারে। আর্গোনমিক হ্যাজার্ড কি, কজ বাই পোর
ডিজাইন টু ওয়ার্ক প্লেস অ্যান্ড প্রসিডিউর। মানে আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে এমন একটা হ্যাজার্ড যে হ্যাজার্ডটা একদিনে হয় না, অনেক দিনের। যেমন আপনি অনেক দিন দাঁড়ায় দাঁড়ায় কাজ করেন, এই কারণে আপনার মাজা ব্যথা করতেছে। তাহলে এই যে অনেক দিন দাঁড়ায় দাঁড়ায় কাজ করার কারণে আপনার মাজা ব্যথা করতেছে, এটা দেখে মনে হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। বাট মাজা ব্যথাটা যেহেতু অনেক দিনের উল্টাপাল্টা লাইফ লিডের ফলাফল, তাহলে এটা হবে কি আর্গোনমিক হ্যাজার্ড। তাহলে আর্গোনমিক হ্যাজার্ড মানে যেটা কি আপনার একটা লাইফ স্টাইলের কারণে যে হ্যাজার্ডটা কি ধীরে ধীরে হচ্ছে, এটাকে আমরা বলবো আর্গোনমিক হ্যাজার্ড। হ্যাঁ, এরপরে দেখেন একটা টেবিল দেওয়া আছে, এখানে টেবিলে দেওয়া আছে এক্সাম্পল সহ। এখানে ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল দেওয়া আছে ইকুইপমেন্ট, মেশিনারি, নয়েজ, ইলেকট্রিসিটি। ঠিক আছে, প্রত্যেকটার মূল শব্দগুলা, ঠিক আছে, এক্সাম্পলের মূল শব্দগুলা বললেই হয়ে যাবে। ঠিক আছে, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি। তারপরে কি বলছে, নয়েজ, ইলেকট্রিসিটি, স্ট্রিপস, কি স্লিপ, ট্রিপস অ্যান্ড ফলস, টেম্পারেচার, এই প্রত্যেকটা জিনিস ফিজিক্যাল হ্যাজার্ড। তারপরে কি ভাইব্রেশন, রেডিয়েশন, এগুলো সব কি ফিজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডের ভিতর কি আছে দেখেন, বায়োলজিক্যাল হ্যাজার্ডের ভিতর আছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, অ্যানিমেল, ইনসেক্ট, বাইট, ঠিক আছে, ইনফেকশন। এগুলো কি এইচআইভি ইনফেকশনের কারণে হতে পারে, যেভাবেই হোক এই ইনফেকশনগুলো বা এই হ্যাজার্ডগুলো আপনার কাছে আসতে পারে। এরপরে কি কেমিক্যাল হ্যাজার্ড, কি কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে বিভিন্ন কেমিক্যালস, যেমন কি এক্সপ্লোসিভ পদার্থ হতে পারে, ফ্লেমেবল পদার্থ হতে পারে, যেমন ডাস্ট, সলভেন্ট, ফিউমার, ডাস্ট, সলভেন্ট, ফিউমার। তারপর কি গ্যাসেস, বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশনের কারণ, বিভিন্ন অ্যালার্জেন্ট, এগুলো কি কেমিক্যাল হ্যাজার্ড। আর আর্গোনমিক হ্যাজার্ড মানে কি, আর্গোনমিক হ্যাজার্ড মানে হচ্ছে ওয়ার্ক রিলেটেড মাস্কুলোস্কেলিটন ডিসঅর্ডার ডেভেলপড বাই দ্য কি সেম মাসেল। মানে একই কাজ আমি বারবার করার কারণে ধীরে ধীরে আমার মাস্কুলোস্কেলিটাল সিস্টেমে যে পেন হচ্ছে, এটাকে বলা হচ্ছে আর্গোনমিক্যাল কি বলে হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড কয় প্রকার আমরা বললাম, 4 প্রকার। এইখানে আমরা আরেকটা হ্যাজার্ড করব, সেটা হচ্ছে কি সাইকোলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, দেখেন এখানে দেওয়া আছে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। তাহলে হ্যাজার্ড আমরা কয় প্রকার পড়তেছি, হ্যাজার্ড আমরা পড়তেছি মূলত 5 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড, আরেকটা হচ্ছে কি সাইকোলজিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে, সাইকোলজিক্যাল হ্যাজার্ডের ভিতর কি কি আছে, স্ট্রেস ফ্যাক্টর, যেমন কি কনফ্লিক্ট উইথ দ্য ম্যানেজার, মানে কি আপনার সহকর্মীদের সাথে আপনার কনফ্লিক্ট, এটা একটা সাইকোলজিক্যাল হ্যাজার্ড। পোর ওয়ার্কিং কন্ডিশন, ওয়ার্কিং কন্ডিশনটাও যদি কি পোর থাকে, হ্যাভি ওয়ার্কলোড, যদি প্রচুর ওয়ার্কলোড থাকে, ভায়োলেন্সের ক্ষেত্রে কি এখানে থ্রেট, হ্যারিসমেন্ট অ্যান্ড অ্যাসাল্ট, এই টাইপের হ্যাজার্ডের ভিতরে পড়তে পারে। এখন কথা হচ্ছে পরের পেজে আমরা পড়বো হ্যাজার্ড ম্যানেজমেন্ট। হ্যাজার্ড ম্যানেজমেন্টের 4টা স্টেপ আছে, আপনি শুধু কষ্ট করে এই 4টা স্টেপ মুখস্থ করবেন, ভিতরে তেমন একটা পড়ার নাই। তাহলে স্টেপ নাম্বার 1 হচ্ছে কি, আমাকে ওই যে ওইখানে আমরা পড়লাম আইডেন্টিফাইড হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে আমাকে প্রথম আইডেন্টিফাইড করতে হবে আমি যদি কোনো হ্যাজার্ড ম্যানেজ করতে চাই। 1 নাম্বার হচ্ছে স্টেপ 1 আইডেন্টিফাইড কি হ্যাজার্ড। স্টেপ 2 হচ্ছে কি অ্যাসেস দ্য হ্যাজার্ড, ঠিক আছে, অ্যাসিস্ট দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে আমার আইডেন্টিফাইড করে ফেলতে হবে, অ্যাসিস্ট করতে হবে হ্যাজার্ড দূর করার জন্য। ফিক্স দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে আমাকে ফিক্সড করে ফেলতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে ইভালুয়েশন অফ রেজাল্ট, আমি যে হ্যাজার্ডটাকে ফিক্সড করলাম এই হ্যাজার্ডের রেজাল্ট আসলে কি ঠিক আছে কিনা, হ্যাজার্ডটা আসলে কতদিন ভালো থাকে। ওকে, তাহলে এখানে আমরা কমন পড়লাম ম্যানেজমেন্ট অফ হ্যাজার্ড। ঠিক আছে, হ্যাজার্ডের ক্লাসিফিকেশন আমরা পড়লাম, হ্যাজার্ড প্রধানত 5 প্রকার, ওই 5 প্রকার হ্যাজার্ডের কি আমরা উদাহরণ সহ পড়লাম। তার সাথে আমাদের এখানে ছিল কি অ্যাক্সিডেন্ট কাকে বলে, অ্যাক্সিডেন্টের এলিমেন্টসগুলো কি কি, অ্যাক্সিডেন্টের কারণ কি কি, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের কি কি কারণে হয়। তারপরে আমরা এখানে পড়লাম ওয়ার্ক হ্যাজার্ড, আমরা এখানে পড়লাম ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, অ্যাকিউট হ্যাজার্ড কাকে বলে, ক্রনিক হ্যাজার্ড কাকে বলে, এটা আমাদের সিভিএলএম 2। এর সাথে কতগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, যেমন এই যে টেবিলটা, ঠিক আছে, এই টেবিলটা এখানে দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড সিম্পল, বিভিন্ন ধরনের হ্যাজার্ডের স্যাম্পল দেওয়া আছে এখানে, এই স্যাম্পলগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন এখানে কি বলছে, প্রথমে বলছে ক্লাস এ, মানে ক্লাস এ কি বলছে, কম্প্রেস গ্যাসটাকে প্রকাশ করে এরকম মাঝখানে থার্মোমিটার এই টাইপের একটা কি সিম্বল দিয়ে। এরপরে ক্লাস বি হ্যাজার্ড ক্লাসিফাই, ক্লাস 1 হচ্ছে কম্প্রেস গ্যাস, ক্লাস বি হচ্ছে কি ফ্লেমড অ্যান্ড কি কম্বাস্টেবল ম্যাটেরিয়ালস, ক্লাস সি হচ্ছে কি অক্সিডাইজিং ম্যাটেরিয়াল, বিভিন্ন যেটা দাহ্য পদার্থ। হ্যাঁ, ক্লাস ডি হচ্ছে কি ম্যাটেরিয়াল কজিং ইমিডিয়েট অর সিরিয়াস টক্সিক। ঠিক আছে, ক্লাস ডি 2টা ডিভিশন, একটা ডিভিশনে বলতেছি ম্যাটেরিয়াল কজেস ইমিডিয়েট অর সিরিয়াস টক্সিক ড্যামেজ, আরেকটা বলছি ম্যাটেরিয়াল কজেস টক্সিক ইফেক্ট। এটাকে তাহলে ক্লাস ডিটাকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ডিভিশন 1, একটা হচ্ছে ডিভিশন 2।
তাহলে ডিভিশন 3-তে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, ডিভিশন 1, 2 অ্যান্ড 3। এই ডিভিশন 3টাকে আবার কি বলা হচ্ছে, ক্লাস 3 ও ইও বলা হচ্ছে। তাহলে এখানে আমরা ক্লাস এতে দেখলাম কম্প্রেস গ্যাস, বিতে দেখলাম ফ্লেমেবল অ্যান্ড কি কম্বাস্টেবল ম্যাটেরিয়ালস, সিতে দেখলাম অক্সিডাইজ ম্যাটেরিয়ালস, ডিতে আছে কি বলছে ম্যাটেরিয়ালস কজেস ইমিডিয়েট অর সিরিয়াস টক্সিক ইফেক্ট, ডিভিশন 2-তে দেখলাম ম্যাটেরিয়াল কজেস আদার টক্সিক ইফেক্ট। আর ক্লাস ইটাকে ডিভিশন 3ও বলা হচ্ছে, বায়োলজিক্যাল বায়োহ্যাজার্ড ইনফেকশন ম্যাটেরিয়ালস। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে কোরোসিভ ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ক্লাস এফ। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস এফ পর্যন্ত আছে। আপনি শুধু তার পাশের নামটা একটু কষ্ট করে মুখস্থ করবেন, কারণ এটা যদি আপনাকে কোনো ম্যাচিংয়ে দিয়ে দেয় যে হ্যাজার্ড ক্লাসিফাইড স্যাম্বলগুলোর ভিতরে ক্লাস এর হ্যাজার্ড ওই পাশে দিছে কম্প্রেস বিতে, ক্লাস বি হ্যাজার্ড দিছে কি ফ্লেমেবল অ্যান্ড কি কম্বাসেবল ম্যাটেরিয়াল, এটা ক্লাস বি, এটা আপনাকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, ক্লাস এফ। নেক্সট ওয়ান, বিভিন্ন ধরনের পিপি আছে, পিপিগুলো আপনি বললেও হয় না পড়লেও হয়, তারপরেও কি আপনার যেহেতু আগে থেকে জানা আছে আপনি একটু একবার নজর দিয়ে দেখে দিতে পারেন যে কী কী পিপি আমাদের সাথে রিলেটেড থাকবে। ওকে, এরপরে আমরা পড়ব পেজ নাম্বার 38। পেজ নাম্বার 38 দেখেন, বলছে সেফ। ঠিক আছে, SAFE, সেফ। এই সেফটার অ্যাব্রিভিয়েশন পুরোপুরিভাবে শিখতে হবে, তার মানে এখানে কতগুলো জিনিস আপনাকে ভালো করে শিখতে হবে। সেফ বলতে কি বোঝায়, ওইখানে আমরা যে পড়লাম আইডেন্টিফাইড দ্য হ্যাজার্ড, এখানে হচ্ছে স্পট দ্য হ্যাজার্ড। প্রথমে হ্যাজার্ডটাকে আইডেন্টিফাইড করতে হবে, হ্যাজার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের শর্ট ফর্ম হচ্ছে কি সেফ। এতে হচ্ছে কি অ্যাসেস দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে অ্যাসিস্ট করতে হবে। ফিক্স দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে ফিক্সড করতে হবে। ইভালুয়েট অ্যান্ড রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টটাকেও কী করতে হবে, ইভালুয়েট করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে হ্যাজার্ডটাকে ম্যানেজ করার জন্য যে শর্ট ফর্ম আমাদের মনে রাখা সেটার নাম হচ্ছে কি সেফ। সেফের ফুল ফর্মটা কি, স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট। ওকে, আচ্ছা, এটা পড়ার পরে আমরা একটু আরও পেছনের দিকে যাব। পেছনের দিকে দেখেন আমাদের এখানে আছে পিপিটা আমরা একটু আলাদাভাবে পড়ব। এখন পিপি এর সব জিনিস না পড়লে পিপির কিছু কিছু পয়েন্ট আমাদের পড়তে হবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের পিপি দেওয়া আছে, পিপিগুলো আপনি একটু দেখবেন। পিপিগুলো কি, পিপি মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তাহলে আমার কোনো কাজের সেফটির জন্য আমি যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ব্যবহার করবো এগুলো হচ্ছে কি পিপি। যেমন হেডস অ্যান্ড আই আছে কি হ্যান্ড গ্লাভস, ঠিক আছে, হ্যান্ড গ্লাভস পরা যেতে পারে, তারপর আই গগলস পরা যেতে পারে, এটা কি চোখের সুরক্ষার জন্য। ঠিক আছে, ইয়ার মাফ ব্যবহার করা যেতে পারে, তারপরে কি পায়ের জন্য জুতা ব্যবহার করা যেতে পারে, হাতের জন্য হ্যান্ড গ্লাভস, লাংসের কোনো সমস্যার জন্য কি ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, রেসপিরেটরি প্রিভেন্ট টু ইনহ্যান্স দ্য ইয়ার ড্যামেজ, তার মানে কি মাস্ক ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের। ঠিক আছে, তারপরে কি স্পেসিফিকভাবে আমরা কি শরীরে আমাদের নিজেদের সেফটির জন্য অ্যাপ্রন ব্যবহার করতে পারি। এই টাইপের জিনিসগুলো হচ্ছে পিপি। তাহলে পিপির কতগুলো বৈশিষ্ট্য আছে, এইটা একদম মাস্ট নো। এই যে পিপির বৈশিষ্ট্যগুলো, পিপি মাস্ট, পিপিতে কি হবে, মাস্ট বি কমফোর্টেবল অ্যান্ড ফিট টু দ্য প্রপারলি। এটা কমফোর্টেবল হবে, আপনার বডির সাথে একেবারে কি অ্যাডজাস্ট করে যাবে। বি মেনটেন অ্যান্ড কিপ দ্য গুড কন্ডিশন, এটা অবশ্যই ভালো মেনটেন এবং গুড কন্ডিশনে থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য হ্যাজার্ডের সাথে রিলেটেড হতে হবে। আপনি কি বলে মোটর সাইকেল চালাচ্ছেন, মোটর সাইকেল চালানোর জন্য যে হ্যাজার্ড, এই হ্যাজার্ডগুলোর জন্য আপনি কি পড়ছেন, অ্যাপ্রন পড়ছেন। এই অ্যাপ্রন কি আপনার মোটর সাইকেল হ্যাজার্ড দূর করার জন্য যথেষ্ট না, আপনাকে মিনিমাম একটা কি পড়তে হবে। ঠিক আছে, আমি যে জায়গা লাগতে পারে ওই জায়গাগুলো কভার করার জন্য ওই জায়গার শিল্ড আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এইখানের যে জিনিসটা আছে একদম ফুললি মুখস্থ করে ফেলবেন। পিপির সাথে রিলেটেড জিনিসগুলা কি, একটা আইডিয়াল পিপির বৈশিষ্ট্যগুলা কি কি। ঠিক আছে, এটা কমফোর্টেবল হবে, ফিট হবে বডির সাথে, এটা গুড কন্ডিশনে থাকবে, এটা যে হ্যাজার্ড তার সাথে কি মেনটেন করা থাকবে, আর কি কজেস হবে নিউ হ্যাজার্ড, নতুন কোনো হ্যাজার্ডের তৈরি করবে না। ঠিক আছে, এরপরে একটা টার্ম আছে ইমার্জেন্সি কাকে বলে, ইউ ক্যান অলসো স্টে দ্য সেফ অ্যাট ওয়ার্ক বাই নোয়িং হোয়াট টু ডু দ্য ইমার্জেন্সি। মানে একটা ইমার্জেন্সি কন্ডিশন আপনার কি করতে হবে এটাও যদি আপনি জানেন, সেক্ষেত্রেও কি ইমার্জেন্সি কন্ডিশন আপনি নিজেকে সেফ রাখতে পারেন। ঠিক আছে, টাইপ অফ ইমার্জেন্সি, এটা একদম মাস্ট নো। ইমার্জেন্সি কাকে বলে, ইমার্জেন্সি কত প্রকার, অবশ্যই পড়তে হবে।
ঠিক আছে, ইমার্জেন্সি টাইপটা হচ্ছে কি কি আছে, ফায়ার, এক্সপ্লোশন, ইনজুরি, হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল, ঠিক আছে, ভায়োলেন্স, সিভিয়ার ওয়েদার, এই সবগুলা জিনিস কি ইমার্জেন্সি। ঠিক আছে, ওয়ার্ক প্লেস ইমার্জেন্সি প্ল্যান শুড বি ইনক্লুড, ওয়ার্ক প্লেস ইমার্জেন্সির ভিতরে রিপোর্টিং প্রসিডিউর থাকতে হবে, ডেসক্রিপশন অফ অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকতে হবে। এই টাইপের জিনিসগুলো আমি কি করব, আমার ইমার্জেন্সিটাকে মেনটেন করার জন্য আমি আমার ওয়ার্ক প্লেসে অ্যাস্টাবলিশ করব। ঠিক আছে, ওয়ার্ক প্লেসে আরও কিছু জিনিস ইউজ করব ইমার্জেন্সি ইকুইপমেন্ট হিসাবে, কি ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করতে পারি, ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারি, স্ট্রেসার ইউজ করতে পারি, তাই না? এই টাইপের জিনিসগুলো আমার লাগবে ইমার্জেন্সি কন্ডিশনে। তাহলে ইমার্জেন্সি কন্ডিশন, ইমার্জেন্সি কাকে বলে, টাইপ অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সিতে আমি কি কি জিনিস ব্যবহার করতে পারি, এটা পড়তে হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের সিভিএলএম 3। এখন আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকলে কথা বলতে পারেন। আছেন আপনারা না ঘুমায় পড়ছেন? আছি স্যার। আচ্ছা, আজকে সম্ভবত ব্রাজিলের খেলা আছে, ব্রাজিল আর জাপান। আমরা জানি যে আপনারা কি ব্রাজিল আর জাপানের খেলাটা দেখতে পারেন। ঠিক আছে, এই জন্য আমরা আর আপনাদেরকে কি ডিলে করব না। এখন আপনাদের কোনো প্রবলেম থাকলে আমরা 10 মিনিট ডিসকাস করে ছেড়ে দিতে পারি। আমাদের যে কয়েকটা টেবিল পড়াইছিল হ্যালো, আমাদের টেবিল পড়াইছিল আমাদের, জি এখানে স্যার তিনটা এক্সাম্পল আপনার কথাটা আসে না। আমি যখন পড়াইছি তখন কিন্তু আমি বলছি যে কি মুখস্থ, আপনাদের যে পিপিটা পড়ালাম, ঠিক আছে, এটাই বললেন না, পিপিটা যে আমি পড়ালাম। হ্যালো, আপনার কথাটা ভালো আসতেছে না। আচ্ছা দেখেন, আমি বলে দিচ্ছি আপনাকে, শুনেন, আমরা যে টেবিলগুলো আপনাকে পড়াইছি, হ্যাঁ, পেজ নাম্বার দেখেন, একটা টেবিল পড়াইছি আমরা ফিজিক্যাল হ্যাজার্ডের ভিতরে শুধু এক্সাম্পলটা পড়বেন, ঠিক আছে, এক্সাম্পল, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, আমরা যেটুকু পড়াইছি ওইটুকুই শুধু পড়বেন। এক্সাম্পল, ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল কি কি, হ্যাঁ মাইক্রোফোনটা একটু অফ করেন। ফিজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পলগুলো পড়বেন। এরপরে পড়বেন কি, কেমিক্যাল বায়োলজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পলগুলো পড়বেন। হ্যাঁ, শুধু এক্সাম্পলগুলা, কেমিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পলগুলো পড়বেন, আর্গোনমিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পলগুলো পড়বেন, আর সাইকোলজিক্যাল হ্যাজার্ডের স্ট্রেস ফ্যাক্টর, ভায়োলেন্স, এই দুইটা পড়বেন। হ্যাজার্ড ম্যানেজমেন্টটা পড়বেন। হ্যাজার্ড ম্যানেজমেন্টে শুধু কি পড়বেন, পুরা জিনিসপত্র তা না, শুধু স্টেপ চারটার নাম। এই স্টেপ চারটাই আবার আছে কোথায়, আবার এখানে দেখেন হ্যাজার্ডের ক্লাসিফিকেশন অ্যান্ড স্যাম্পলে দেওয়া আছে। কি, প্রথমে ক্লাস ওয়ানে শুধু কম্প্রেস গ্যাস, এইটুকুই পড়বেন, আর এক্সট্রা কিছু পড়া লাগবে না। ক্লাস 1 কম্প্রেস গ্যাস, ক্লাস বি কি, সরি ক্লাস এ হচ্ছে কম্প্রেস গ্যাস, ক্লাস বি হচ্ছে কি ফ্লেমেবল অ্যান্ড কি কম্বাস্টেবল ম্যাটেরিয়ালস, ক্লাস সি হচ্ছে অক্সিডাইজ ম্যাটেরিয়াল, শুধু এইটুকুই পড়বেন। শর্ট করে, এত বেশি লম্বা করে কিছু পড়তে হবে না। ইনফরমেশন শিটে আমরা স্পট সেফটা পড়াচ্ছি, সেফটা আপনার আগে যে হ্যাজার্ড ম্যানেজমেন্ট পড়ছেন ওইখানেই দেওয়া আছে। পিপিইতে আমরা কি পড়াইছি, পিপিইরগুলা নাম পড়াইছি, বাট এগুলো আপনার পড়তে হবে না। আপনি পড়বেন পিপিই, মানে পিপিইতে কোন কোন জিনিসগুলো মাস্ট লাগবে, পিপিইর আইডিয়াল, পিপিইর আসলে বৈশিষ্ট্য কি, এটা ফিট হতে হবে, কমফোর্টেবল হতে হবে। এরপরে ইমার্জেন্সি পড়বেন, ইমার্জেন্সি টাইপ পড়বেন, ইমার্জেন্সি প্রসিডিউরটা পড়বেন, তাহলেই শেষ। দেখেন এখানে অনেক পড়া আছে, বাট সব পড়া আপনাকে একদম হুবহু যেভাবে আছে সেভাবে পড়তে হবে তা কিন্তু না। আমি যতটুকু বলছি, যতটুকু পড়াইছি, ঠিক ততটুকু পড়লে মনে হয় যে আপনি কিছু লিখতে পারবেন। একদম সব পড়ে গেলে আমার মনে হয় না যে পুরাটা কভার করতে পারবেন। ক্লিয়ার? আপনি আমাদের তো ভিডিওটা রেকর্ড আছে, সেই ভিডিও রেকর্ডগুলো যদি দেখেন আমি কি পড়াইছি, ঠিক আছে, আমি সাথে সাথে কিন্তু দাগায়ও দিছি, বলেও দিছি যে এটা মাস্ট নো, এটা মাস্ট নো, এটা শুড নো, এটা কুড নো। আপনার এই অধ্যায়ে অনেকগুলো মাস্ট নো আছে, যেহেতু হ্যাজার্ড অস রিলেটেড কোশ্চেন আসে সেহেতু এটা আপনাকে একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে
আমরা যেহেতু আমাদের এখানে 2 শ্রেণীর ইয়াই আছে, কেউ আছে সিবিটিএ ফুল কোর্স করবে, কেউ আছে কি শুধুমাত্র সিবিএ করবে। তাহলে সিবি এর জন্য সিবিটি এর জন্য এই 3টা কমন ছিল, আরও 2টা কমন, আরও 3টা কমন আছে, ওই 3টা কমন আমরা আগে পড়ে ফেলবো। তাহলে যারা সিবি এর আছে তাদের কি কোর্স শেষ হয়ে যাবে, পরে বাকিগুলো আমরা সিবিটি এর সাথে পড়ে যাব, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা আইটিটা একটু পড়বো, আইটিটা পড়বো না এখনই, আসলে আইটিটা আমরা আরও একটু পরে পড়বো। আমরা আসলে নেক্সট ক্লাসে অ্যাসিসমেন্ট অর্থাৎ 11 নাম্বার 12 নাম্বার সিবিএলএমটা পড়ে ফেলবো। 11-12 নাম্বার সিবিএলএমটা পড়লে আপনারা ওই যারা অ্যাসেসর হিসেবে শুধু পড়তেছেন তাদের কি মোটামুটিভাবে রিটেন পার্ট শেষ হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনারা ওই পাশাপাশি আপনাদের যে ইভিডেন্স আছে ইভিডেন্সটা ধীরে ধীরে জোগাড় করতে থাকবেন। হ্যাঁ, অ্যাসেসরের বিভিন্ন ডেমো আছে, ডেমোগুলো জোগাড় করতে থাকবেন, আর এই 5টা শিট খুব ভালো করে মুখস্থ করতে থাকবেন। ক্লিয়ার আপনাদের? স্যার ডেমোটা কোথায় পাওয়া যাবে? স্যার আপনি আগে শিটটা শেষ করেন, ডেমোটা আমাদের এখানেই পাওয়া যাবে, টেনশনের কোনো কারণ নেই আপনার, ঠিক আছে? ক্লিয়ার তো আপনারা? যেটা বলবেন এটা কি স্যার? ঠিক আছে, সব কিছু মোটামুটিভাবে আমরা তো আপনাকে কিছু প্রোভাইড করবোই, তাই না? আপনাকে একেবারে খালি হাতে শূন্য হাতে তো ছেড়ে দিব না। জি, আজকের ইয়ের ভিতরে অ্যাপ্লাই অস প্র্যাকটিস ইন কি সিবিটি এনভায়রনমেন্ট। গতদিন আমরা পড়ছিলাম কি ইনক্লুসিভিটি, প্রমোট ইনক্লুসিভিটি ইন সিবিটি এনভায়রনমেন্ট। আজকে আমরা পড়লাম অস প্র্যাকটিস ইন সিবিটি এনভায়রনমেন্ট। আজকেরটা অনেকগুলো ইম্পর্টেন্ট টার্ম আছে, ঠিক আছে? সো আজকেরটাই আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে কিছু রিটেন কোশ্চেন লিখতে দিব এবং ম্যাচিং, অবজেক্টিভ এমসিকিউ দিব না, ঠিক আছে? রিটেন কোশ্চেন এবং ম্যাচিং দিব, ঠিক আছে? আপনারা ওইভাবে প্রিপারেশন নিতে থাকেন। আপনাদের ফর্মেটিভে এবার আমরা রিটেন আর কি অসিয়া দিব, ম্যাচিং। ক্লিয়ার তো আপনারা? জি স্যার। হ্যাঁ, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা শেষ করে দেই, যেহেতু খেলা অলমোস্ট কাছাকাছি চলে আসছে। হ্যাঁ জি স্যার। ঠিক। আমার নেই স্যার, বাকিদের দিয়ে কিছু। কারোর কিছু বলার আছে? জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। That's all for today. Not that tonight. Good night, sir. ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে আপনারা ভালো থাকবেন সবাই, নিশ্চয়ই আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। জি বুঝি নাই স্যার, বলছি ব্রাজিলের খেলা দেখো, ব্রাজিল যেন জেতে, স্যার একটু দোয়া করেন। আমি তো একটা ইয়া পাইছি, মানে ভবিষ্যৎবাণী পাইছি যে ব্রাজিল আজকে জিতবে 2-1-এ, 2-1-এ। 2-1 গোলে স্যার না? হ্যাঁ, এটা ভবিষ্যৎবাণী এক জায়গায় আমি পেয়েছি, দেখি ওই ভবিষ্যৎবাণীটা কতটুকু ফলে। ঠিক আছে, সমস্যা নাই, আমরা খেলা দেখি তারপরে দেখবো কি হয়। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।